আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছি। তো আমরা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট ইয়ার চ্যাপ্টার 3 মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। এটার পর্যায়বৃত্ত ধর্মের অলরেডি 4টা পার্ট আমরা অলরেডি কভার করছি। সো আমরা হচ্ছে আজকে পার্ট 5, যেটাতে বেসিক্যালি হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা নিয়ে কথাবার্তা বলা হয়েছে, সেটা কভার করব। সো চলো আমরা শুরু করি। সো এটার মধ্যে খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট, যেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এটা থেকে বেশ অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, অ্যাডমিশন টেস্টেও বেশ অ্যামাউন্ট অফ কোয়েশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? সো আমরা চলো শুরু করি। ফার্স্টে আমাদের যেটা জানতে হবে যে তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি। সো আমাদের ফার্স্ট অফ অল একটা জিনিস জানতে হবে যে তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি। সো এখানে আমি যদি দেখি কি বলা হয়েছে, দেখো সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতা, সহজ ভাষায় এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। একটু জিনিসটা বুঝি। ধরো আমি যদি এখানে একটা সমযোজী বন্ধন চিন্তা করি, ধরো এইখানে হচ্ছে এ আর এইখানে হচ্ছে বি, হ্যাঁ, এই দুটা হচ্ছে মৌল, তারা পরস্পর নিজেদের মধ্যে ইলেকট্রন শেয়ার করবে। ইলেকট্রন শেয়ার মানেই কিন্তু সমযোজী বন্ধন। তাহলে এ এখানে একটা ইলেকট্রন শেয়ার করবে এবং বি এখানে আরেকটা ইলেকট্রন শেয়ার করবে। ধরো এটা হচ্ছে এ এর ইলেকট্রন আর এটা হচ্ছে তোমার বি এর ইলেকট্রন, এই যে শেয়ার করলো। এবার এইখানে যে বন্ধনটা হবে, সেইখানে বন্ধনটাকে যদি আমি এইখানে এইভাবে দেখাই, ধরো এইটা হচ্ছে এ আর বি এর মধ্যে বন্ধন। তাহলে এখানে কি হয়েছে, এ একটা ইলেকট্রন দিছে, বি আর একটা ইলেকট্রন দিছে, দুইজন আলাদা আলাদাভাবে একটা একটা করে ইলেকট্রন শেয়ার করছে। এটি হচ্ছে সমযোজী বন্ধন সহজ ভাষায়। তাহলে ইলেকট্রন শেয়ার মানেই সমযোজী বন্ধন। এ ইলেকট্রন দিবে, বি ইলেকট্রন দিবে। এখন যখন তুমি নর্মালি চিন্তা করবা, এই যে দুইটা ইলেকট্রন আছে, এই দুইটা ইলেকট্রনের ক্লাউড ডেনসিটি বা মেঘের ঘনত্ব এ আর বি যদি পাইতে চায়, তাহলে এ এর পাওয়া উচিত হচ্ছে 50% এবং বি এর পাওয়া উচিত হচ্ছে 50%। অনেকটা ব্যবসার মতো। তুমি যদি একটা বিজনেসে চিন্তা করো, ধরো ভাইয়া আমি আর তুমি মিলে একটা ব্যবসা করতেছি, তো আমি তোমার 100 টাকা দিলাম, তুমিও আমার 100 টাকা দিলা। 100 টাকা দিলাম বলতে, তোমারে দিলাম বলতে আমরা একটা বিজনেস পারপাসে দিলাম। আমি একটা জায়গায় 100 টাকা ইনভেস্ট করলাম, তুমিও সেই জায়গাটায় 100 টাকা ইনভেস্ট করলা। এখন এখান থেকে যে প্রফিট আসবে, আমরা যেহেতু সমান সমান টাকা ইনভেস্ট করছি, তাহলে যখন কোনো একটা জায়গা থেকে প্রফিট আসবে, লাভ আসবে, আমরা কিন্তু হচ্ছে সমান ভাগে ভাগ পাবো লাভটার, তাই না? সো এইখানেও কিন্তু ইলেকট্রন যে আমি শেয়ার করছি, দেখো এই যে আমি 100 টাকা ইনভেস্ট করলাম, তুমি 100 টাকা ইনভেস্ট করলা, একটা বন্ধন হলো, একটা ব্যবসা হলো। এবার এইটার যে প্রফিট আসবে বা এইটার যে আউটপুট আসবে, এইটার কয় পার্সেন্ট আমি পাবো? 50% আমি পাবো। তুমি কয় পার্সেন্ট পাবো ভাইয়া? 50% পাবা, নর্মাল সিনারিও। কিন্তু এই জায়গাটা একটা ঝামেলা হয় কি, কিছু কিছু জায়গায় দেখা যায়, যেরকম ধরো আমি যদি হাইড্রোজেন ফ্লোরাইডে চিন্তা করি, খেয়াল করো ভাইয়া, এইখানে দেখা যায় হাইড্রোজেন এবং ফ্লোরিন একটা একটা করে কিন্তু ইলেকট্রন শেয়ার করছে। হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে এবং ফ্লোরিন একটা ইলেকট্রন শেয়ার করছে। এখন তাহলে এই দুটো ইলেকট্রন ক্লাউড ডেন্সিটি কার উপর বেশি থাকা উচিত? তাহলে তুমি বলবা ভাইয়া কারো উপরই বেশি থাকা উচিত না। নর্মালি আমাদের সমযোজী বন্ধন অনুযায়ী এইটা হাইড্রোজেনের উপর 50% থাকবে ক্লাউড ডেন্সিটি এবং ফ্লোরিনের উপর 50% থাকবে। কিন্তু প্র্যাকটিক্যালি দেখা যায় এই হাইড্রোজেন ফ্লোরাইডের ক্ষেত্রে এইখানে ফ্লোরিনের উপর ইলেকট্রন মেঘের ঘনত্ব অনেক বেশি থাকে। সহজ ভাষায় ফ্লোরিন কি করে জানো? এই দুটো ইলেকট্রনকে সে তার নিজের দিকে টেনে নেয়। ফ্লোরিন কি করে? এই যে বন্ধনে শেয়ারকৃত যে ইলেকট্রন যুগল আছে, দুইটা ইলেকট্রনকে তার নিজের দিকে টেনে নেয়। তাহলে এইখানে এই যে টেনে নিচ্ছে, নিজের দিকে টেনে নিচ্ছে, টানতেছে, এই টানার যে প্রবণতাটা বা ক্ষমতাটা, এটাই হচ্ছে আমার তড়িৎ ঋণাত্মকতা। ভাইয়া এটা কি শুধুমাত্র এটার ক্ষেত্রে হয়? আরো অনেক ক্ষেত্রে হতে পারে। দেখো আমরা পানির ক্ষেত্রে চিন্তা করতে পারি। এইচ, এইখানে হচ্ছে OH। দেখো ভাইয়া এইখানে হাইড্রোজেন আর অক্সিজেনের ইলেকট্রনটা একটু দেখো। এখানে হাইড্রোজেন একটা ইলেকট্রন শেয়ার করছে, এখানে অক্সিজেন একটা ইলেকট্রন শেয়ার করছে। তাহলে এইখানে শেয়ারকৃত ইলেকট্রন যুগল দুইটা। এখানে হাইড্রোজেন আর অক্সিজেনের মধ্যে দেখা যায় অক্সিজেনের উপর ইলেকট্রন মেঘের ঘনত্ব বেশি থাকে, অর্থাৎ অক্সিজেন ইলেকট্রনকে বেশি টেনে রাখে নিজের দিকে। তাহলে এইবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো যে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে ফ্লোরিন তার নিজের দিকে বেশি টানতেছে, এটার মানে কি? এটার মানে হচ্ছে তার উপর ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়তেছে, তার উপর ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়তেছে। যখন একটা সিস্টেমে এরকম হবে, কেউ একজন ইলেকট্রন নিজের দিকে টানবে এবং তার উপর ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়তে থাকবে, তখন তার উপর না আমরা এরকম ডেল্টা মাইনাস দিই আর হচ্ছে ডেল্টা প্লাস দিই। মনে রাখবা, যার উপর ইলেকট্রন মেঘের ঘনত্ব বাড়বে তার উপর আমি দিব ডেল্টা মাইনাস, যার উপর ইলেকট্রন মেঘের ঘনত্ব কমে যাবে
বা যার থেকে কমে যাবে তার উপর আমি দিব প্লাস। তাহলে ধরো এই যে এটা 50% হয়েছে এ বি এর ক্ষেত্রে, এখন এটা যদি 50% না হইতো, ধরো এইরকম একটা সিনারি হইলো যে এই ইলেকট্রনটা এইখানে এ টানতেছে, তাহলে এবার কে টানতেছে? সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগলকে এ টানতেছে। যদি এটা না হইতো আর কি 50% না হইতো, তাহলে এ এর উপর আমি কি দিতাম? ডেল্টা মাইনাস, আর বি এর উপর কি দিতাম ভাইয়া? ডেল্টা প্লাস দিতাম। সিম্পল লজিক। এবার একইভাবে এটা যদি উল্টা সিনারিও হইতো, ভাইয়া এই সিনারিওটা এরকম হইলো এ তারপর হচ্ছে বি, এবার ধরো এ না টেনে বি টানতেছে, আমরা তো জানি না এখানে এ বি কি, এ বি একটা প্রতীকী মৌল, যে কোনো সিনারিও হইতে পারে, এও টানতে পারে বিও টানতে পারে, আমরা জানি না কি হবে, বাট সিনারিও দুইটা আমি চিন্তা করতেছি। এইখানে যদি এ টানে তার মানে এ এর তড়িৎ ঋণাত্মকতার মান বেশি, এভাবে চিন্তা করবা, যে টানবে তার তড়িৎ ঋণাত্মকতার মান সবসময় বেশি। তাহলে এইখানে দেখো বি টানতেছে, তাহলে বি এর উপর আমি কি দিব? ডেল্টা মাইনাস দিব, আর এটার উপর কি দিব? ডেল্টা প্লাস দিব। আচ্ছা, তাহলে আমরা যদি পুরো জিনিসটাকে সাম আপ করি, ফার্স্টে আমাকে কি চিন্তা করতে হবে? একটা জিনিস চিন্তা করতে হবে, ভাই এটা সমযোজী বন্ধনে হবে, অন্য কোনো বন্ধনে হবে না। ফার্স্ট থিঙ্কিং, একদম সহজ ভাষায়, একদম শুরুতেই তোমাকে এটা চিন্তা করতে হবে, এটা কিন্তু সমযোজী বন্ধনে হবে। সমযোজী বন্ধন কোন ধরনের বন্ধন? যেখানে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে বন্ধন হয়। আরও যদি বলি অধাতু অধাতু মিলে যে বন্ধন হয়, সেটাই হচ্ছে আমার সমযোজী বন্ধন। এবার দেখো শেয়ারকৃত ইলেকট্রন, তাহলে তুমি যে ইলেকট্রনটা শেয়ার করছো সেই ইলেকট্রন নিজের দিকে টেনে নেওয়া, তুমি কি করবা? নিজের দিকে টান দিবা। এই যে ক্ষমতাটা, এটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। এখন আমি যদি তোমাকে বলি ভাইয়া এই যে প্লাস মাইনাস তুমি দিচ্ছ, এই সেটআপটাকে আমরা কি বলি? এই সেটআপটাকে তোমাদের মনে থাকার কথা, আমি তোমাদেরকে শিখাইছিলাম, যদি এরকম থাকে মাইনাস কিউ, না শিখাইলে আমরা শিখবো, সমস্যা নাই, দেখবো আমরা অঙ্কও করবো, কোনো সমস্যা নাই। মাইনাস কিউ প্লাস কিউ মানে কি? দুইটা সমান মানের চার্জ। দেখো এখানে আমি কিউ রাখছি মান, এখানে কিউ, তার মানে মান সমান, বাট তাদের চিহ্ন কি বলো তো ভাইয়া? এখানে যদি মাইনাস হয়, এখানে হচ্ছে প্লাস, তাহলে দুইটা সমান মানের চার্জ কিন্তু বিপরীত ধর্মী, দুইটা সমান মানের চার্জ কিন্তু বিপরীত ধর্মী, এরকম যদি সিনারিও থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে ডাইপোল। কি বলি? ডাইপোল। বাংলা কি ভাইয়া? একটু দেখো, ডাই মানে হচ্ছে দ্বি, আর পোল মানে হচ্ছে মেরু, তাহলে এটাকে আমরা যদি বাংলায় করি, তাহলে এটা কি হয়ে যাবে? এটা হয়ে যাবে দ্বি মেরু। এবার তুমি একটু ঠান্ডা মাথায় এই যে এই সেটআপটা তুমি এই জায়গাটায় চিন্তা করো, তুমি এই জায়গাটায় চিন্তা করো, দেখো তো এখানে কি প্লাস মাইনাস হয়েছে কিনা? তুমি বলবা হ্যাঁ ভাইয়া হয়েছে। তুমি দেখো তো এইখানে কি প্লাস মাইনাস হয়েছে কিনা? হ্যাঁ ভাইয়া হয়েছে। এইখানে কি প্লাস মাইনাস হয়েছে? হ্যাঁ হয়েছে। এই যে এই জায়গায় দেখো অক্সিজেন টানতেছিল, তাহলে অক্সিজেনের উপর কি দিবা? ডেল্টা মাইনাস, আর হাইড্রোজেনের উপর কি দিবা? প্লাস দিবা। এই জন্য কিন্তু যখন তোমরা পানিকে ভাঙতা, তোমরা কিন্তু সবসময় কি দিতা? হাইড্রোজেনের উপর প্লাস দিতা, এইচ প্লাস ও এইচ মাইনাস দিতা, মনে করে দেখো, এইচ প্লাস দিতা আর ওএইচ কি দিতা? মাইনাস দিতা। সো এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, যে তড়িৎ ঋণাত্মকতার ফলে এরকম প্লাস মাইনাস একটা আউটপুট চলে আসে। যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে টানবে, তার উপর মাইনাস দিব, যার তড়িৎ ঋণাত্মকতা কম তার থেকে টানবে, তার উপর প্লাস দিব, কারণ সেখানে ইলেকট্রন ঘনত্ব কমে যাবে। ইলেকট্রন ঘনত্ব যেখানে বেশি সেখানেই মাইনাস। সহজ ভাষায় মাইনাস দিয়ে বোঝায় যে সেখানে ইলেকট্রন মেঘের ঘনত্বটা সাধারণের তুলনায় একটু বেশি আছে। এভাবে চিন্তা করো, ধরো আমি যদি তোমাকে কখনো বলি ক্লোরিন আর ক্লোরিন মাইনাস, এই দুটা কি জিনিস সেম? তুমি বলবা না ভাইয়া এই দুটা সেম না। সো ক্লোরিন মাইনাস এটার মানে কি? সে একটা ইলেকট্রন পাইছে, দেখো তার উপর একটা ইলেকট্রন আসছে, গ্রহণ করছে, যখনই তার উপর ইলেকট্রন বেড়ে গেছে তখন তুমি কি দিয়ে দিছো? একটা মাইনাস দিয়ে দিছো। সো মনে রাখবা, যখনই কেউ একটা কিছু বেশি পায়, যদি মাইনাস পায়, বেশি ইলেকট্রন বেশি পাইছে, তাই তার উপর আমি কি দিছি? মাইনাস দিছি। যদিও এখানে ক্লোরিন মাইনাস ইলেকট্রন আসক্তির ব্যাপার স্যাপার, বাট আমি জাস্ট বোঝানোর জন্য এটা বললাম। সো তড়িৎ ঋণাত্মকতার আউটপুটটা আমি যদি জিজ্ঞেস করি, তাহলে আউটপুটটা কি আসতেছে? এই জায়গাটায় আউটপুট কি আসতেছে ভাইয়া? আউটপুট কি আসতেছে? তুমি বলবো ভাইয়া খুবই সহজ আউটপুট, সেটা হচ্ছে ডাইপোল। ডাইপোলের বাংলা কি? ডাইপোলের বাংলা হচ্ছে দ্বিমেরু, এটা কিন্তু আমরা অলরেডি জানি। ডাইপোলের বাংলা হচ্ছে দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু। আচ্ছা, তাহলে এইবার এটা কিন্তু আমি আমাদের প্র্যাকটিক্যাল লাইফে অনেক বেশি ইউজ করতে পারবো। যেরকম ধরো তুমি দেখছো, ধরো আমি যদি বলি HCl, তাহলে এখন তুমি কার উপর মাইনাস দিবা, কার উপর প্লাস দিবা? তুমি বলবো ভাই এটা আমি দেখছি, আমি না সাধারণত ক্লোরিনের উপর এইভাবে মাইনাস দিই আর এইচের উপর প্লাস দিই। এখন তুমি আমার বলো, যেহেতু মাইনাস দিছো তার মানে ইলেকট্রনটা কে টানতেছে? তুমি বলবো ভাই তাহলে ক্লোরিন টানতেছে, যার উপর তুমি মাইনাস দিবা সে বেশি টানতেছে। তাহলে হাইড্রোজেন আর ক্লোরিনের মধ্যে তোমাকে যদি জিজ্ঞেস করা হয় কার তড়িৎ ঋণাত্মকতা বেশি, খুবই সহজ অ্যান্সার, ভাইয়া ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এবার ধরো আমরা একটু একটা জৈব যৌগে চিন্তা করি, ধরো CH3 COO
এইখানে দিলাম ও, তারপর হচ্ছে এইচ। এইখানে তুমি বলবা ভাই এটা তো অ্যাসিড, জৈব অ্যাসিড গ্রুপ। আপনি চাইলে আমরা দেখছি যখন এখানে আপনি মাইনাস দিতে পারতেন, এখানে আপনি প্লাস দিতে পারতেন, আমরা 9 10-এ পড়ছিলাম। এখন তুমি চিন্তা করো তার উপর মাইনাস দিছো, তাহলে কে ইলেকট্রন টানতেছে? অক্সিজেন ইলেকট্রন টানতেছে। তার মানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা কম। বুঝে গেছি? হ্যাঁ, আশা করি আমরা বুঝতেছি। সো এই জিনিসগুলো আমরা যদি অ্যাপ্লাই করতে পারি তাহলে কিন্তু আমাদের লাইফে অনেক জায়গায় যখন কেমিস্ট্রির বিক্রিয়া করব তড়িৎ ঋণাত্মকতা দিয়ে অনেক কিছু আমরা এক্সপ্লেন করে ফেলতে পারবো। ধরো আমি তোমাকে এরকম দিলাম, হ্যাঁ, ধরো আমি এরকম দিলাম CH3Cl। হ্যাঁ, তো তুমি বলবা ভাইয়া এখন এই জায়গাটায় আমরা জানি ক্লোরিনের উপর আপনি দিবে মাইনাস, এই কার্বনের উপর দিবেন আপনি প্লাস, তাহলে কে ইলেকট্রন টানতেছে? ক্লোরিন টানতেছে। তাহলে এখানে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি? কার্বন আর ক্লোরিনের মাঝে। উত্তর হচ্ছে ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। একইভাবে তোমাকে কিন্তু আমি আরও বলতে পারি, দেখো আর হচ্ছে অ্যালকাইল মূলক। আর কি? অ্যালকাইল মূলক, জৈব যৌগ, C+O, তারপর হচ্ছে হ্যালোজেন। এবার এই জিনিসটা একইভাবে তুমি চিন্তা করতে পারো, এটাকে আমরা বলি হচ্ছে অ্যাসিড হ্যালাইড, আর COX, এটাকে বলি অ্যাসিড হ্যালাইড। এক্স কে বলা হয় হ্যালোজেন, আর কে বলা হয় অ্যালকাইল মূলক। এটাকে বলা হয় অ্যাসিডের একটা জাতক, অ্যাসিডের একটা বাচ্চা, অ্যাসিড থেকে তৈরি হয়েছে। আচ্ছা, এবার তুমি চিন্তা করো এখানে কার্বন আর হ্যালোজেন, ক্লোরিন কিন্তু একটা হ্যালোজেন, তোমরা কিন্তু জানো। এক্স দিয়ে আমরা কি কি বুঝি? আমরা বুঝি ফ্লোরিন, তারপর বুঝি ক্লোরিন, তারপর বুঝি ব্রোমিন, তারপর বুঝি আয়োডিন, এরকম, তাই না? হ্যাঁ, এবার দেখো কার্বন আর ক্লোরিনের মাঝে কার তড়িৎ ঋণাত্মকতা বেশি ছিল? তুমি বলবো ভাই ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি ছিল। তাহলে এইবার এইখানে যদি আমি সাইন দেই কার্বন আর হ্যালোজেন, কে ইলেকট্রন টানবে? তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো। তুমি বলবো ভাই এইখানে কার্বন আর ক্লোরিনের মাঝে আপনি ক্লোরিনকে দিয়েছিলেন মাইনাস, কার্বনকে দিয়েছিলেন প্লাস, তাহলে এইখানে কার্বন আর হ্যালোজেনের মধ্যে আপনি যদি চিন্তা করেন এইখানে হ্যালোজেনকে দিবেন মাইনাস, কার্বনকে দিবেন প্লাস। ইলেকট্রন বেশি টানতেছে কে? নিজের দিকে, এই যে হ্যালোজেন নিজের দিকে বেশি টানতেছে। এই যে তুমি দেখো প্লাস মাইনাসের ব্যাপার স্যাপার তুমি খুব সহজেই করে ফেলতে পারতেছো। তুমি যদি এটা বুঝো অনেক জায়গায় অনেক বিক্রিয়াও করে ফেলতে পারবা। সো এইভাবে তুমি যদি ভাঙনটা বুঝো, কার উপর তুমি প্লাস দিবা, কার উপর তুমি মাইনাস দিবা, এটা যদি বুঝো তুমি অনেক কিছু করে ফেলতে পারবা। সো এইটুকু যদি আমরা বুঝে থাকি, পুরো জিনিসটা আমি একটু সাম আপ করি। তড়িৎ ঋণাত্মকতা জিনিসটা কি? সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল থাকবে, ওই ইলেকট্রন যুগলকে নিজের দিকে টেনে নেওয়ার যে ক্ষমতাটা, সেটাই হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। অনেকে, আমরা সাধারণ মানুষ যারা আছি, অনেকে ইলেকট্রন আসক্তি আর তড়িৎ ঋণাত্মকতা উল্টাপাল্টা করে ফেলে। ইলেকট্রন আসক্তি কিন্তু ইলেকট্রন ছেড়ে দিবে, সে পার্মানেন্টলি ইলেকট্রনটা ছেড়ে দিয়ে সে মাইনাস চার্জ হবে। ক্লোরিন একটা ইলেকট্রনকে ছেড়ে দিয়ে Cl মাইনাস হয়েছিল, মনে করে দেখো, ঠিক আছে? এটা হচ্ছে ইলেকট্রন আসক্তি, ইলেকট্রনকে পার্মানেন্টলি ছেড়ে দিবা। আর এইখানে যেটা করা হয় ইলেকট্রনকে নিজের দিকে হালকা টেনে নেওয়া হয়। অনেকটা এইভাবে বলতে পারো মনে রাখার জন্য, যার তড়িৎ ঋণাত্মকতা বেশি সে ইলেকট্রনকে নিজের দিকে বেশি টানবে। ব্যাপারটা এমন না সে পার্মানেন্টলি সেটাকে নিয়ে নিবে। বুঝাইতে পারছি কথাটা? এটা কিন্তু খেয়াল রাখো। আর এখানে যে টানবে, এই টানাটা কিন্তু ইলেকট্রন যুগল, মানে দুইটা ইলেকট্রনকে সে টানবে। ভালো করে খেয়াল করো, এখানে কিন্তু ইলেকট্রন যুগলকে সে টানতে থাকবে। আর ইলেকট্রন আসক্তিতে সে একটা ইলেকট্রনকে গ্রহণ করছিল, একটা মানে এক মোল আর কি। হ্যাঁ, সো ওই ইলেকট্রনটা অসীম থেকে আসছিল, সেটা আলাদা হিসাব। যাই হোক, ইলেকট্রন আসক্তির সাথে তড়িৎ ঋণাত্মকতা একটু পেচ লাগে, কারণ এটার ইংলিশটা অনেকটা কাছাকাছি। এটার ইংলিশটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, আর ইলেকট্রন আসক্তি হচ্ছে ইলেকট্রন অ্যাফিনিটি। সো ইলেকট্রন নেগেটিভিটি আর ইলেকট্রন অ্যাফিনিটি আর নট সেম, এটা একটু মাথায় রাখো। দ্যাটস ইট। আমি আশা করি সবাই এটুকু বুঝাইতে পারছি। এইবার আমরা যে কয়েকটা প্রপার্টিস পড়লাম, এই প্রপার্টিসগুলোর একটু আউটপুটগুলো দেখি। আউটপুট মানে হচ্ছে তুমি কি পাচ্ছ অ্যাকচুয়ালি। হ্যাঁ, কি পাচ্ছ তুমি তোমার জীবন যুদ্ধে, এই যে পড়াশোনা করতেছো এখান থেকে তুমি কি পাচ্ছ এটা একটু বোঝাও। ধরো তোমাকে যদি জিজ্ঞেস করা হয় আয়নীকরণ শক্তি, আমি একটু শর্ট ফর্ম ইউজ করি তাহলে তোমরা বুঝে যাবা। আয়নীকরণ শক্তি, এটা ফার্স্টে আয়নীকরণ শক্তি, আশা করি বুঝতেছো। আচ্ছা, তারপর ধরো আমি এইখানে বললাম ইলেকট্রন আসক্তি, এটাও আশা করি বুঝতেছো। আমি একটু শর্ট ফর্ম ইউজ করছি ইআ, মানে ইলেকট্রন আসক্তি। তারপর ধরো আমি তোমাকে জিজ্ঞেস করলাম তড়িৎ ঋণাত্মকতা, এই যে একটু আগে তোমাদেরকে যে জিনিসটা বলতেছিলাম সেই জিনিসটা এখানে ক্লিয়ার করার জন্য আমি এই পন্থাটা অবলম্বন করতেছি। তাহলে আয়নীকরণ শক্তির আউটপুট কি আসবে সেটা আমার জানতে হবে, ইলেকট্রন আসক্তির আউটপুট কি আসবে, এবং তড়িৎ ঋণাত্মকতার আউটপুট কি আসবে এটা একটু জানতে হবে। তুমি একটু চিন্তা করো আয়নীকরণ শক্তি জিনিসটা কি ছিল? ইলেকট্রন ডোনেট করব, মনে করে দেখো, ইলেকট্রন ছেড়ে দিব, ওই ইলেকট্রনটা কোথায় যাবে? অসীমে যাবে। কি তৈরি হবে? একক ধনাত্মক ক্যাটায়ন, মনে করে দেখো, একক ধনাত্মক ক্যাটায়ন। তাহলে এইখানে আয়নীকরণ শক্তির সময় তুমি যখন চিন্তা করতেছো তখন তুমি কি পাচ্ছ? এখানে পাচ্ছ হচ্ছে ক্যাটায়ন। কি পাচ্ছ ভাই? ক্যাটায়ন পাচ্ছ।
আচ্ছা, এবার ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে তুমি চিন্তা করো কি করছিলা, আমি একটু এক্সাম্পল দিয়ে দিই সাইড দিয়ে, তাহলে আমার মনে হয় বেশি ইজি হবে। যেরকম ধরো সোডিয়াম গ্যাসীয় অবস্থায় 1 মোল ইলেকট্রন ত্যাগ করে অসীমে পাঠিয়ে দিবে একক ধনাত্মক ক্যাটায়ন, যে ব্যাপারটা ছিল সেটাই ছিল হচ্ছে আমার আয়নীকরণ শক্তি। আশা করি আমাদের এটা মনে পড়ার কথা, সবার এটা মনে পড়ার কথা। সো আয়নীকরণ শক্তি ছিল এই ব্যাপারটা, ঠিক আছে। সো আয়নীকরণ শক্তির মাধ্যমে আমরা কি পাই, ক্যাটায়ন পাই। এবার ইলেকট্রন আসক্তি, তাহলে এখানে কি পাবো, এটা কিন্তু আমি নর্মালি চিন্তা করতেছি, এখানে আমি পাবো হচ্ছে অ্যানায়ন। তাহলে এইখানে সিনারিওটা কিরকম, খুবই সহজ। এইখানেও আগের মতোই ক্লোরিন গ্যাসিয়াস অবস্থায় 1 মোল ইলেকট্রন রিসিভ করে Cl মাইনাস হবে, এবং এটাও কোন অবস্থায়, গ্যাসিয়াস অবস্থায়। এই যে দেখো, এটা হচ্ছে আমার ইলেকট্রন আসক্তি, এটা আমার কি ভাইয়া, ইলেকট্রন আসক্তি, ইলেকট্রন আসক্তি। সো আমরা আশা করি ধরতে পারতেছি জিনিসটা, এটা হচ্ছে ক্যাটায়ন তৈরি হয়েছে, এটা হচ্ছে অ্যানায়ন তৈরি হয়েছে। তাহলে আমি মোটামুটি ইলেকট্রন আসক্তি আর আয়নীকরণ শক্তি বুঝে গেলাম। তড়িৎ ঋণাত্মকতা আমরা একটু আগে পড়ছি, মনে করো একটু আগে আগের স্লাইডটাতেই আমরা তড়িৎ ঋণাত্মকতা সম্পর্কে পড়ছিলাম, এবং তোমাকে বলছিলাম এখানে কি তৈরি হবে, এখানে কি তৈরি হবে ভাইয়া, ডাইপোল তৈরি হবে। এই যে দেখো লিখে রাখছি ডাইপোল, কি তৈরি হবে, ডাইপোল। তাহলে এইখানে এইটার ফলে কি তৈরি হবে, ডাইপোল। ডাইপোলের বাংলা কি, ডাইপোলের বাংলা হচ্ছে তড়িৎ দ্বিমেরু, তড়িৎ দ্বিমেরু। একটা ছোট্ট এক্সাম্পল আমি এখানে ইন্ট্রোডিউস করতে পারি চাইলেই, খুবই সহজ একটা এক্সাম্পল। একটু আগে যেটা নিয়েছিলাম হাইড্রোজেন ফ্লোরাইড, হ্যাঁ, ফ্লোরিনের উপর আমি কি চিহ্ন দিব, ফ্লোরিনের উপর আমি এখানে দিব মাইনাস চিহ্ন, হাইড্রোজেনের উপর আমি এখানে কি চিহ্ন দিব, প্লাস চিহ্ন দিব। তাহলে ইলেকট্রন কে টেনে নিতেছে, ফ্লোরিন বেশি টেনে নিতেছে, তার মানে ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি। এই হচ্ছে আমার তড়িৎ ঋণাত্মকতার ফলে যে আউটপুটটা আসতেছে সেটা। সো এটা একটু খেয়াল রাখো, পরীক্ষায় মাঝে মাঝে কিন্তু কনফিউশন ক্রিয়েট হতে পারে। আমি তোমাদেরকে একদম সহজ ভাষায় জিনিসটা বুঝাই দিছি কখন কোনটা হয়। সো সাবধানে ডিল করবা। যখন তুমি চিন্তা ভাবনা করবা যে আয়নীকরণ শক্তি, তখন তোমাকে বুঝতে হবে এটা একটা আয়নিক যৌগ তৈরির প্রাথমিক ধাপ, কারণ ক্যাটায়ন তৈরি হচ্ছে। খেয়াল করো এখানে কি তৈরি হচ্ছে, ক্যাটায়ন। ইলেকট্রন আসক্তি, অ্যানায়ন তৈরি হচ্ছে, তাহলে এটা আয়নিক যৌগের সাথে কানেক্টেড। সহজ ভাষায় আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি এই দুইজন ভাইয়া কার সাথে কানেক্টেড, তোমাকে যদি বলা হয় তুমি বলবো ভাই এই দুজন কি তাহলে কোনোভাবে আয়নিক বন্ধনের সাথে কানেক্টেড, উত্তর হচ্ছে হ্যাঁ, আয়নিক বন্ড, আয়নিক বন্ডের সাথে কানেক্টেড। এবার তোমাকে যদি বলা হয় তড়িৎ ঋণাত্মকতা, এই যে তড়িৎ ঋণাত্মকতা দেখতেছেন ভাইয়া, এটা কোন বন্ধনের সাথে কানেক্টেড, আমরা কিন্তু একটু আগে দেখছিলাম, তোমাদেরকে সংজ্ঞায় বলানোর সময় আমি এটা বলছিলাম, মনে রাখবা এটা কিন্তু হচ্ছে সমযোজী বন্ধনে হয়। তাহলে এটা কার সাথে কানেক্টেড হচ্ছে, সমযোজী বন্ধন, সমযোজী বন্ধন। আশা করি আমি সবাইরে এই আউটপুটটা বুঝাইতে পারছি, সবাই সবকিছু বুঝছো আশা করি। আচ্ছা, এইবার আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার যে মানগুলো আছে সেগুলো আমরা খুব সহজেই কিভাবে মনে রাখতে পারি। আমি তোমাদেরকে একটু আইডিয়া দিই। দেখো, ধরো আমি যদি এইখানে তোমাকে বলি পিরিয়ড 2, পিরিয়ড 2, ঠিক আছে। সো পিরিয়ড 2 তে কে কে আছে, তুমি বলবো ভাইয়া পিরিয়ড 2 তে আছে লিথিয়াম 3 পারমাণবিক সংখ্যা, তারপর আছে বেরিলিয়াম, তারপর কি আছে বোরন 5, তারপর কি আছে কার্বন, তারপর 6 কে 6 হচ্ছে কার্বনই তো 6, 7 হচ্ছে নাইট্রোজেন, 8 হচ্ছে অক্সিজেন, 9 হচ্ছে ফ্লোরিন, আর 10 কে 10 হচ্ছে নিয়ন। আমি পর্যায় 2 এ একটু দেখলাম। এবার এখানে ভাই আপনি কি দেখাইতে চাচ্ছেন, আমি না এখানে একটা ছোট্ট শর্টকাট ট্রিক্স দেখাইতে যাচ্ছি যে কিভাবে তুমি খুব সহজেই তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখতে পারো। ধরো আমি এবার পর্যায় 3 এ চিন্তা করতেছি, একটু পর্যায় 3টাও লিখে নিই, তাহলে তোমাদের জন্য ইজি হবে। পর্যায় 3, তাহলে দেখো তো পর্যায় 3 এ কে কে আছে, তুমি বলো পর্যায় 3 এ কে কে আছে। পর্যায় 3 এ লিথিয়ামের নিচে কে থাকে, হাইড্রোজেন, লিথিয়াম, তারপর হচ্ছে সোডিয়াম, তাহলে এটাকে সোডিয়াম 11, 12 কে 12 হচ্ছে ম্যাগনেসিয়াম, 13 কে আমার 13 হচ্ছে অ্যালুমিনিয়াম, হ্যাঁ অ্যালুমিনিয়াম, 14 কে 14 হচ্ছে আমার সিলিকন, 15 কে 15 হচ্ছে ফসফরাস, 16 কে সালফার, 17 কে 17 হচ্ছে ক্লোরিন, আর 18 কে 18 হচ্ছে আর্গন। আমাদের এই দুইটা ভালো করে মনে রাখতে হয়। আরেকটা এইখানে একজন ছোট্ট মানুষ আছে সেটাকেও মনে রাখতে হয়, সেটা হচ্ছে হাইড্রোজেন। সো তাকেও আমি একটু মনে রাখলাম পিরিয়ড 1। আমাদের মোটামুটিভাবে কেমিস্ট্রিতে যখন আমরা পড়াশোনা করব ইন্টার লেভেলে, আমাদের মোটামুটি এই কয়েকটা পর্যায়ে যদি আমরা জানি তড়িৎ ঋণাত্মকতার মানগুলা, তাহলে আমরা বেশ ভালো অ্যান্সার করতে পারবো ইনশাল্লাহ। সো মানগুলা কিরকম হয় তোমাদেরকে একটু দেখাই, দেখো সবাই একটু দেখো। সো মানগুলা মনে রাখার খুবই সহজ একটা টেকনিক আছে। পর্যায় 2 এর জন্য একরকম, পর্যায় 3 এর জন্য হচ্ছে আরেক রকম, বাট তুমি যদি ধারাটা ধরতে পারো অনেক সহজ হয়ে যাবে, অনেক সহজ হয়ে যাবে।
সো আমরা যদি এইখানে তড়িৎ ঋণাত্মকতার মানগুলা একটু নিচে এইখানে লিখতে থাকি, তড়িৎ ঋণাত্মকতার মানগুলা, এটার তড়িৎ ঋণাত্মকতার মান কত জানো? 1। কত ভাইয়া? 1। আমি এখানে নিচে কিন্তু তড়িৎ ঋণাত্মকতার মান লিখতেছি, এই গোল্লা দিয়ে যেটা লিখলাম এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান। সো আমি এখানে পড়তেও আসি তড়িৎ ঋণাত্মকতা স্বাভাবিকভাবেই, তাহলে তড়িৎ ঋণাত্মকতার মানই লিখবো। তাহলে লিথিয়ামের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 1, এটা একটু মনে রাখতে হবে, বাকিটা অনেক সহজ। দেখো বেরিলিয়ামের ক্ষেত্রে কত লিখবো জানো? আমি লিখবো 1.5। বোরনের ক্ষেত্রে লিখবো 2। কার্বনের ক্ষেত্রে 2.5। নাইট্রোজেনের ক্ষেত্রে 3। অক্সিজেনের ক্ষেত্রে লিখবো 3.5। ফ্লোরিনের ক্ষেত্রে ভাইয়া কত লিখবেন? ফ্লোরিনের ক্ষেত্রে লিখবো 4। নিয়ন নিষ্ক্রিয় মৌল, তুমি চিন্তা করো নিয়ন কি কোনো বন্ধন গঠন করবে? সমযোজী বন্ধন হোক, আয়নিক বন্ধন হোক, এরা কি কোনো ধরনের বন্ধন গঠন করে? তো তুমি বলবা ইনার্ট গ্যাস, এরা ইনার্ট গ্যাস তো ভাইয়া কোনো ধরনের বন্ধন গঠন করে না। তাহলে তার যদি বন্ধন গঠন করা নাই হয় তাহলে সে কি ইলেকট্রন টানার মতো অবস্থায় থাকবে? না ভাইয়া, সে ইলেকট্রন টানবে না। তাহলে তার তড়িৎ ঋণাত্মকতার মান কত? তার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 0। নিষ্ক্রিয় মৌলের তড়িৎ ঋণাত্মকতার মান কত ভাই? 0। এবার তোমরা কি একটা জিনিস বুঝছো কিনা জানি না, তোমরা একটু ঠান্ডা মাথায় বলো, তোমরা কি বুঝতে পারছো? তোমরা বলবা হ্যাঁ ভাই, আমি না অনেক কিছু বুঝে গেছি। কি বুঝে গেছেন ভাই? লিথিয়াম, বেরিলিয়াম এ থেকে কত বাড়ছে? 0.5। এখান থেকে কত বাড়ছে? 0.5। এখান থেকে কত বাড়ছে? 0.5। এখান থেকে কত বাড়ছে? 0.5। ভাই তাইলে কি পর্যায় 2 এর ক্ষেত্রে আপনি যদি আমাকে বলে দেন একটা প্রথম মৌলের যদি আপনি তড়িৎ ঋণাত্মকতা জানেন, তারপর যদি আপনি প্লাস 0.5 করে আগান, প্লাস 0.5 করে আগান, তাহলে কি ভাইয়া পরের মৌলটার তড়িৎ ঋণাত্মকতা পাওয়া যায়? উত্তর হচ্ছে হ্যাঁ। তাহলে প্লাস 0.5 করে আমি এইভাবে পর্যায় 2 এর যারা আছে সবার তড়িৎ ঋণাত্মকতার মান কি করতে পারবো? মনে রাখতে পারবো। খুবই সহজে হয়ে গেল। আচ্ছা, এইবার আমরা হচ্ছে পর্যায় 3 এর ক্ষেত্রে আসি। সো পর্যায় 3 এর ক্ষেত্রে আমি আগের মতোই নিচে লিখতে থাকি। সোডিয়ামের এটার তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 0.9। একটা তোমাকে একটু মনে রাখতে হবে কষ্ট করে, এটা একটু মনে রাখতে হবে। সোডিয়ামের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 0.9। হ্যাঁ, আচ্ছা, এইবার ম্যাগনেসিয়াম, অ্যালুমিনিয়াম, সিলিকন, ফসফরাস এগুলো কিভাবে চিন্তা করব? খুবই সহজ। তুমি দেখো 0.9, এটার সাথে আমি ম্যাগনেসিয়ামেরটা লিখবো কত জানো? 1.2। কত লিখবো? 1.2। অ্যালুমিনিয়াম কত লিখবো? 1.5। সিলিকন কত লিখবো? 1.8। ফসফরাস কত লিখবো? 0.3 করে যোগ করতেছি, 0.3 করে, তাহলে এটা কত হবে? 2.1। এটা কত লিখবো? এটা লিখবো হচ্ছে, এইবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে এই জায়গাটায়। এখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা কি করতে হবে যে 0.9, 1.2, 1.5, 1.8, 2.1 এগুলো তো খুব ভালো করেই যাচ্ছে। একটু ঝামেলা এই দুইটার ক্ষেত্রে, একটু ছোট্ট ঝামেলা। এইখানে সালফারের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান কত জানো? এটা হচ্ছে 2.5। এবং ক্লোরিনের ক্ষেত্রে তড়িৎ ঋণাত্মকতার মান কত ভাইয়া? ক্লোরিনের হচ্ছে 3। আর্গনের তড়িৎ ঋণাত্মকতার মান কত? 0। সো এখানে ছোট্ট করে এই দুইটা জিনিস একটু মনে রাখতে হবে। একটা ছোট্ট জিনিস মনে রাখতে হবে, এই জিনিসটা যে এখানে সালফার আর ক্লোরিনে যে একটা ছোট্ট ঝামেলা হচ্ছে, এবং তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে তোমার কত যোগ করতে হচ্ছে? তোমাকে যদি বলা হয় প্লাস 0.3 যোগ করলেই কিন্তু হয়ে যাচ্ছে। আশা করি আমরা ধরতে পারছি যে তৃতীয় পর্যায়ের ক্ষেত্রে কিভাবে মৌলগুলার তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখবো। তোমার মাথায় একটা প্রশ্ন আসতে পারে, ভাইয়া এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো আমি কিভাবে বের করছেন? সায়েন্টিস্টরা কিভাবে বের করছে আমি লাস্টে যা দেখাবো, সায়েন্টিস্টরা কিভাবে বের করছে ম্যাথও দেখাবো, একটা টেনশন নেই, ঠিক আছে? আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে আমাকে একটু মনে রাখতে হবে, হাইড্রোজেন এই বাবাজির তড়িৎ ঋণাত্মকতার মানটা একটু মনে রাখতে হবে, 2.1। হাইড্রোজেন এই বাবাজির তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 2.1। সহজ ভাষায় এইটা হচ্ছে তোমার ইন্টার সিলেবাসে যদি একটু মনে রাখতে পারো, মোটামুটি তড়িৎ ঋণাত্মকতার মান দিয়ে তুমি অনেক কিছুই অ্যান্সার করে ফেলতে পারবা। কিছু দেখার মতো বিষয় আছে, যেরকম দেখো নাইট্রোজেন আর ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা অন অ্যান এভারেজ সেম। তুমি একটু খেয়াল করে দেখো, নাইট্রোজেন আর ক্লোরিন সেম। তারপর হচ্ছে কার্বন আর সালফার মোটামুটি ভাবে এদের ভ্যালুটা কি সেম, মোটামুটি ভাবে। আচ্ছা, এইবার আমি তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক্স একটু বলে দেই। মনে রাখবা ফঞ্চ, FONCH, ফঞ্চ। কি বললাম? ফঞ্চ। স্পঞ্জের মতো মনে রাখতে পারো, স্পঞ্জ বা ফঞ্চ, হোয়াটএভার ইউ সে। সো এটা মনে রাখার খুবই সহজ একটা টেকনিক আছে। তুমি দেখো ফ্লোরিন এটার তড়িৎ ঋণাত্মকতা সবচেয়ে বেশি, তারপর হচ্ছে অক্সিজেন, তারপর হচ্ছে নাইট্রোজেন, তারপর হচ্ছে কার্বন, তারপর হচ্ছে হাইড্রোজেন। সো টার্মটা কি বললাম? ফঞ্চ। এটা মনে রাখতে হবে আমাদের। কি বললাম টার্মটা ভাইয়া? ফঞ্চ। এটা মনে রাখতে হবে। এবার ভ্যালুগুলোও একটু আমার মনে রাখতে হবে। ভাই এগুলা কি লাগবে? হ্যাঁ ভাইয়া, এগুলো আমার লাগবে, এগুলা ছাড়া আমি অচল, ওকে। সো ফ্লোরিন এটার তড়িৎ ঋণাত্মকতা কত ভাইয়া? অলরেডি তুমি দেখো জানো, ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা কত? 4। অক্সিজেন কত? 3.5। কার্বন কত? একটু খুঁজো, কার্বন হচ্ছে 2.5। ও নাইট্রোজেন আছে, নাইট্রোজেন কত? 3।
নাইট্রোজেন হচ্ছে 3, কার্বন হচ্ছে 2.5, হাইড্রোজেন হচ্ছে 2.1। এই হচ্ছে একটা ব্যাপার মনে রাখতে হবে। আরেকটা ব্যাপার এখানে খেয়াল রাখতে হবে, নাইট্রোজেন আর ক্লোরিন এটার তড়িৎ ঋণাত্মকতার মান সমান, এবং এটা কত এখানে মনে রাখতে হবে, এটা কত 3। নাইট্রোজেন এবং ক্লোরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সমান এবং এটার মান কত 3। সো আমরা এই জায়গাটায় কি করলাম ভাইয়া, খুব সহজেই কিভাবে তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখা যায় এই ব্যাপারটা বললাম, এটা ট্রিক্স বলতে পারো। সো এই স্লাইডে আমি তোমাদেরকে একটা ছোট্ট ট্রিক্স শেয়ার করলাম, খুব সহজেই কিভাবে তুমি তড়িৎ ঋণাত্মকতার মান মনে রাখতে পারো। আরেকটা জিনিস কি বললাম, এখানে কি মনে রাখতে হবে, ফঞ্জ। কি মনে রাখতে হবে, ফঞ্জ। এটা কিন্তু বেশ ইফেক্টিভ। যখন আমরা হাইড্রোজেন বন্ধন করব তখন এই ফঞ্জ দিয়ে অনেক ব্যাখ্যা করব, এবং যখন আমরা সমযোজী যৌগে আয়নিক চরিত্র বের করব তখনও ভাইয়া এই ফঞ্জ আমাকে অনেক বেশি হেল্প করবে। সো আশা করি মোটামুটিভাবে এটা আমরা বুঝতে পারছি। সবার ক্লিয়ার এটুকু আশা করি। আচ্ছা, তো আমরা হচ্ছে এখন তো ট্রিক্স শিখে ফেললাম, এখন আমাদের একটা জিনিস শিখতে হবে। আমরা বলতেছিলাম তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে একটা পর্যায়বৃত্ত ধর্ম। সো এই ক্ষেত্রে আমরা কিভাবে মনে রাখবো, সো এটা যাওয়ার আগে আমি তোমাদেরকে একটা শর্টকাট ট্রিক্স একটু বলে নিই। একটা ট্রিক্স আছে, লাইফ হ্যাক্স বলতে পারো। ট্রিক্সটা হচ্ছে আকার সমানুপাতিক 1/8। এটা হচ্ছে ট্রিক্স। এটা দিয়ে কি বুঝাচ্ছেন ভাই? হ্যাঁ, এটা বেশ মজার একটা ট্রিক্স, তুমি যদি বুঝো তাহলে বেশ ইফেক্টিভ। তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে এটার ব্যতিক্রম হয়ই না। আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে যদিও একটু ঝামেলা হয় এই ফর্মুলাটা, বাট তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে একদম 100% খাটে। এটা কি বলতেছে, এই সরায়া রস্যইত্ব এগুলা কি, এই সরায়া দিয়ে বোঝাচ্ছে। আমরা একটু আগে একটা শর্ট ফর্ম ইউজ করছিলাম, মনে পড়ে, সরায়া তালেবাস্য, মনে কি, এটা হচ্ছে আয়নীকরণ শক্তি। ভাইয়া এইখানে আপনি রস্যই দিয়ে কি বুঝাচ্ছেন, রস্যই দিয়ে বুঝাচ্ছি ইলেকট্রন আসক্তি। এইখানে আপনি ত দিয়ে কি বুঝাচ্ছেন, ত দিয়ে বুঝাচ্ছি তড়িৎ ঋণাত্মকতা। এখন আমার এইখানে কনসার্নের জায়গা হচ্ছে, এইখানে কনসার্নের জায়গা হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা। তার মানে ভাইয়া যদি তুমি চিন্তা করো আকারের সাথে তড়িৎ ঋণাত্মকতার সম্পর্কটা কিরকম, ব্যস্তানুপাতিক। ইলেকট্রন আসক্তির সম্পর্ক কিরকম, ব্যস্তানুপাতিক। আয়নীকরণ সম্পর্ক মানে আয়নীকরণ শক্তির সম্পর্কটা কিরকম, এটাও ব্যস্তানুপাতিক। সহজ ভাষায় আকার বাড়লে এই তিনজনই কমে যাবে, আবার আকার যদি বাড়ে এটা কমবে, আর আকার যদি কমে তাহলে এরা কি হয়ে যাবে, বেড়ে যাবে। এবার তুমি এটা ঠান্ডা মাথায় চিন্তা করো, দেখো আমাকে এখানে কি বলা হয়েছে, পর্যায়বৃত্তিক পরিবর্তন। তাহলে তুমি যদি চিন্তা করো পর্যায় সারণীর পর্যায়বৃত্তিক পরিবর্তন মানে কি, বাম থেকে ডানে যাবা, এই বরাবর আসবা, তাই না ভাই? হ্যাঁ ভাই, এই বরাবর যাব, বাম থেকে ডানে যাব। এখন তুমি আমারে বলো পর্যায় সারণীর বাম থেকে যদি ডানে যাও, তুমি ঠান্ডা মাথায় বলো আকার বাড়তেছিল না কমতেছিল? তাহলে তুমি বলবো ভাই আপনি যদি বাম থেকে ডানে যান, আমি না জানি আকার কি হয়ে যায়, কমে যায়। আকার কি হয়ে যায়, কমে যায়। আকার কমে যায় কারণ স্বাভাবিকভাবেই কোনো শক্তি স্তর যুক্ত হয় না, বাইরের শক্তি স্তরে একটা একটা করে ইলেকট্রন যুক্ত হতে থাকে, তাহলে প্রোটনের সাথে ইলেকট্রনের আকর্ষণ অনেক বেড়ে যায়, এগুলো আমরা পড়ছি, আকার কমে গেল। এবার আকার যদি কমে যায় তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যাবে, তড়িৎ ঋণাত্মকতা এটা কি হয়ে যাবে, তুমি বলবো ভাই এটা স্বাভাবিকভাবে আপনি কি করবেন, বেড়ে যাবে, তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাবে। এই যে দেখো, তাহলে আকার যদি কমে যায় তড়িৎ ঋণাত্মকতা বেড়ে যাবে। এটা কিন্তু তুমি খুব সহজেই ফিলও করতে পারবা। তোমাদেরকে একটু আগে যেটা দেখাইছিলাম, তুমি একটু খেয়াল করো, তোমাদেরকে লিখছিলাম, একটু চিন্তা করো, এখান থেকে নাইট্রোজেন, তারপর লিখছিলাম কার্বন, তারপর লিখছিলাম অক্সিজেন, তারপর লিখছিলাম ফ্লোরিন। হ্যাঁ, এই কয়েকজনের ক্ষেত্রে তুমি এইবার এদের ক্ষেত্রে তুমি যদি ইন্ডিভিজুয়ালি সবার তড়িৎ ঋণাত্মকতার মানগুলো বের করো, নাইট্রোজেনের ক্ষেত্রে বের করবা, কার্বনের ক্ষেত্রে বের করবা, অক্সিজেনের ক্ষেত্রে বের করবা, ফ্লোরিনের ক্ষেত্রে বের করবা। আমি কিন্তু একটু উল্টা লিখছি, হ্যাঁ, এইখানে কার্বন আগে হবে, নাইট্রোজেন পরে হবে, কার্বন তারপর হচ্ছে নাইট্রোজেন, এরকম। হ্যাঁ, আচ্ছা, কার্বনের 6 না, হ্যাঁ কার্বনের 6। এবার এদের ভ্যালুগুলো যদি তুমি লেখো, কি লিখবা, কার্বনের কত 2.5, নাইট্রোজেনের কত ছিল মনে আছে, পর্যায় 2 কত করে বাড়াইতে হবে, প্লাস 0.5 করে বাড়াইতে হয়, মনে করে দেখো, প্লাস 0.5 করে বাড়াইতে হয়, প্লাস 0.5। তাহলে নাইট্রোজেন কত, নাইট্রোজেন হচ্ছে 3, অক্সিজেন 3.5, ফ্লোরিন 4। তাহলে তুমি কি দেখতেছো, তুমি বলবো ভাই আমি দেখতেছি বাম থেকে যখন আপনি ডানে যাচ্ছেন তড়িৎ ঋণাত্মকতার মান কি হইতেছে, বাড়তেছে, আকার কমতেছে, তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তেছে। সো এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা থিওরি, যে পর্যায় সারণী তুমি যদি বাম থেকে ডানে যাও আকার কমে, তড়িৎ ঋণাত্মকতা বাড়ে। সো আশা করি এটা ক্লিয়ার। এবার এখানে যদি তোমাকে কখনো কখনো বলে যে, আচ্ছা আমি আরেকটু বলে নিই, এবার হচ্ছে যদি শ্রেণীভিত্তিক পরিবর্তনটা একটু দেখাই, তাহলে তুমি দেখো শ্রেণীভিত্তিক মানে গ্রুপ বরাবর। তাহলে তুমি চিন্তা করো গ্রুপ বরাবর
এখানে যদি চিন্তা করো আকার রিলেশনটা বের করো, উপর থেকে নিচের দিকে আসো। তোমাকে যদি জিজ্ঞেস করা হয় উপর থেকে নিচের দিকে যদি আপনি যান, ভাইয়া আকার বাড়ে না কমে? আকার বাড়ে, আকার বাড়ে। আকার কি হয়ে যায়? বাড়ে। তাহলে স্বাভাবিকভাবেই তড়িৎ ঋণাত্মকতা, আকার বাড়তেছে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যাবে ভাই? কমে যাবে। তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যাবে? কমে যাবে। তাহলে এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, পর্যায় সারণীর উপর থেকে নিচের দিকে যাচ্ছ, উপর থেকে নিচে আকার বাড়তেছে, তড়িৎ ঋণাত্মকতা কমতেছে। এখন তোমার যদি বলি তড়িৎ ঋণাত্মকতা কমতেছে, তাহলে তড়িৎ ধনাত্মকতা এই যে হয়ে গেছে। তাহলে তড়িৎ ধনাত্মকতা, এই যে ভাই আপনি তো পেস্ট লাগাই দিলেন, এতক্ষণ ছিলেন ঋণাত্মকতায়, তাহলে এখন ধনাত্মকতা কই থেকে চলে আসলো? তাহলে তুমি বলো ঋণাত্মক আর ধনাত্মক এরা কি একই জাতীয় রাশি না বিপরীত রাশি? তুমি বলবো ভাই এরা তো বিপরীত রাশি। তাহলে ঋণাত্মকতা যদি কমে তাহলে ধনাত্মকতা কি হবে? বাড়বে। এবার তুমি যদি আগের স্লাইডে চিন্তা করো, তড়িৎ ঋণাত্মকতা এখানে বাড়তেছিল, তাহলে তড়িৎ ধনাত্মকতা কি হইতেছিল? তড়িৎ ধনাত্মকতা এটা কি হইতেছিল ভাইয়া? কমতেছিল। এটা কি হইতেছিল? কমতেছিল। ঠিক আছে, এবার তোমাকে একটা ছোট্ট প্রশ্ন আমি করি, তুমি তো ঠান্ডা মাথায় সবকিছু দেখে ফেলছো, সবই দেখে ফেলছো না? ভিডিওটা পজ করে ফেলো, মানে প্রশ্নটা শোনার পরে, হ্যাঁ। তো পজ করে কি চিন্তা করবা, তোমার যদি এখন জিজ্ঞেস করি সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে, অথবা তোমাকে যদি বলি সবচেয়ে বেশি তড়িৎ ধনাত্মক মৌলকে, তাহলে তোমার সেই ক্ষেত্রে অ্যান্সারটা কি হবে? আমি একটা বলে দিচ্ছি, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক কি হবে, তড়িৎ ধনাত্মক কি হবে, এটা তোমাদের হোমওয়ার্ক থাকবে। তাহলে এখন তুমি চিন্তা করো, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক ডিসাইড করতে হবে। তাহলে পর্যায় সারণীর বাম থেকে ডানে গেলে আমি দেখতেছি তড়িৎ ঋণাত্মকতা বাড়তেছে, তাহলে আমাকে বাম থেকে ডানে আসতে হবে, বাম থেকে ডানে আসতে হবে, কারণ তড়িৎ ঋণাত্মকতা বাড়তেছে এই বরাবরই, তাহলে বাম থেকে ডানে আসতে হবে। আবার একটা জিনিস দেখতেছি, উপর থেকে যদি নিচের দিকে আসি তড়িৎ ঋণাত্মকতা কমতেছে, তাহলে এখন চিন্তা করো, তাহলে তোমাকে নিচের দিকে আসা যাবে না, নিচের দিকে আসা যাবে না, কারণ তড়িৎ ঋণাত্মকতা কমতেছে। তুমি তো চাচ্ছ সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌলকে, তাহলে নিচের দিকে কমতেছে, তাহলে নিচে আসা যাবে না, একটা পয়েন্ট। আরেকটা পয়েন্ট কি বললাম, এই বরাবর বাড়তেছিল তড়িৎ ঋণাত্মকতা, তাহলে নিচে আসা যাবে না এবং সবার ডানে যাইতে হবে। তাহলে চিন্তা করো, নিচে আসা যাবে না, আবার সবার ডানে যাইতে হবে, তাহলে সবার ডানে কে আছে? সবার ডানে কি আছে? ইনার্ট গ্যাস। ইনার্ট গ্যাসের তড়িৎ ঋণাত্মকতা তো নাই, সো ইনার্ট গ্যাস বাদ। তার আগে গ্রুপ নাম্বার কত? 17। তাহলে তার আগে গ্রুপ হচ্ছে কত? গ্রুপ কত ভাইয়া? 17। হ্যাঁ, তার আগে গ্রুপ হচ্ছে 17। এবার চিন্তা করো, গ্রুপ 17 নিচে নামা যাবে না, তাহলে সবার উপরে যে আছে, গ্রুপ 17 নিচে নামা যাবে না, তাহলে সবার উপরে কে আছে? তুমি আমারে বলো, তুমি বলবা সবার উপরে আছে ফ্লোরিন। সবার উপরে কে আছে? ফ্লোরিন। তাহলে মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, প্রশ্নটা কি? মোস্ট ইলেকট্রোনেগেটিভ এলিমেন্ট, এলিমেন্ট মানে মৌল আর কি, সবচেয়ে বেশি তড়িৎ ঋণাত্মক মৌল কে হবে? কে হবে ভাইয়া? অ্যান্সার হবে ফ্লোরিন। তাহলে এখন হোমওয়ার্কটা কি? মোস্ট ইলেকট্রোপজিটিভ এলিমেন্ট কি হবে, এটা তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবে। আশা করি তোমরা আমার পয়েন্টটা বুঝছো কিভাবে তোমাকে চিন্তা করতে হবে। সো চিন্তার জায়গাটা আমি তোমাদের দিয়ে দিছি, এখন তোমরা ঠান্ডা মাথায় চিন্তা করবে। ওকে, ক্লিয়ার সবার? আশা করি এই দুইটা জিনিস আমরা সবাই বুঝছি। এটা কিন্তু তুমি আমাদের যে সিরিজটা ছিল সেইখানেও দেখতে পারতা। মনে করে দেখো, লিথিয়াম এটার ভ্যালু কত ধরছিলা মনে আছে? এটার তড়িৎ ঋণাত্মকতা ধরছিলা 1, মনে করে দেখো। আর সোডিয়াম যেটা নিচে ছিল এটা কত ধরছিলা? 0.9। তুমি দেখতে পারবা, তুমি দেখো ভাইয়া, উপর থেকে নিচের দিকে আসতেছো, উপর থেকে নিচের দিকে যদি তুমি নামো, আকার কি হইতেছে? উপর থেকে নিচের দিকে আসলে আকার 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 কি হইতেছে? এখানে আকার বাড়তেছে, আকার বাড়তেছে। যেহেতু আকার বাড়তেছে, তাহলে তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যাবে? তড়িৎ ঋণাত্মকতা কমবে। সো গ্রুপ বরাবর কমবে, পর্যায় বরাবর বাড়বে। পর্যায় বরাবর যদি বাম থেকে ডানে যাও তাহলে কিন্তু বাড়বে। আর আরেকটা জিনিস আমি এখানে বলছিলাম, এইটা আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির ক্ষেত্রেও খাটে, বাট আয়নীকরণ শক্তি এবং ইলেকট্রন আসক্তির ক্ষেত্রে তোমাকে অনেকগুলো ফ্যাক্টর বলছিলাম। তুমি এরকম স্ট্যান্ডার্ড নিয়ম দিয়ে যদি চিন্তা করো ঝামেলা লেগে যাবে। কিছু কিছু জায়গায় কিন্তু ব্যতিক্রম হয়। মনে করো বেরিলিয়াম আর বোরনে একটা গ্যাপ হয়, ওই যে গ্রাফিকে বুঝাইছিলাম। নাইট্রোজেন আর অক্সিজেন একটা গ্যাপ হয়, গ্রাফিকে বুঝাইছিলাম। আবার গ্রুপ 15-এ বা গ্রুপ 13-এ তোমাদেরকে একটা কাহিনী বলছিলাম। গ্রুপ 13-এ বেসিক্যালি, হ্যাঁ, বোরন, অ্যালুমিনিয়াম, গেলিয়াম, ওইখানে একটা ঝামেলা ছিল। সো তোমাকে কিন্তু ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে। সবসময় কিন্তু তুমি এরকম স্বতঃসিদ্ধ নিয়ম দিয়ে কেমিস্ট্রির রুলসগুলোকে এক্সপ্লেন করতে পারবো না। ফিজিক্স যেরকম
3টা ল শিখছো, পুরা চ্যাপ্টার শেষ। কেমিস্ট্রি কিন্তু এত সহজে হবে না, তোমাকে অনেক কিছু জানতে হবে, শিখতে হবে, বুঝতে হবে, এবং মোস্ট ইম্পর্টেন্ট ফ্যাক্ট হচ্ছে তুমি কোথায় কোন ল অ্যাপ্লাই করবা এইটা বুঝতে জানতে হবে। ঠিক আছে, সো আশা করি সবকিছু বুঝছি। ওকে, সো এইবার একটা ছোট্ট জিনিস তোমাদেরকে একটু শেয়ার করে রাখি। দেখো, তড়িৎ ঋণাত্মকতার উপর আসলে আয়নীকরণ শক্তি বা ইলেকট্রন আসক্তির মধ্যে যে ব্যাপার স্যাপার ছিল এই জিনিসটা ছিল না, মৌলের জারণ অবস্থার উপর তড়িৎ ঋণাত্মকতার ডিপেন্ডেন্সি আছে। সেটা কি একটু আমি বলি। জারণ মান, অক্সিডেশন নাম্বার, জারণ সংখ্যা, অক্সিডেশন ভ্যালু বলি, অক্সিডেশন ভ্যালু। অক্সিডেশন ভ্যালু মানে কি? জারণ মান, অক্সিডেশন ভ্যালু, জারণ মান সমানুপাতিক ইলেকট্রোনেগেটিভিটি, ইলেকট্রোনেগেটিভিটি। কি বললাম কথাটা ভাইয়া? তোমার জারণ মান, অক্সিডেশন মানে জারণ, ভ্যালু মানে মান, জারণ মান সমানুপাতিক ইলেকট্রোনেগেটিভিটি। তার মানে তুমি একটা সিম্পলি সিনারিওতে চিন্তা করতে পারো, তুমি যখন দেখবা জারণ মান বাড়তেছে, জারণ মান বলতে পজিটিভ সাইডে জারণ মান হইতে পারে, নেগেটিভ সাইডে আপাতত আমি দেখতেছি না, শুধু পজিটিভ সাইডেই দেখতেছি। এখানে তুমি দেখো এই মৌলের জারণ মান দেওয়া আছে, তুমি একটু খেয়াল করো, এখানে জারণ মান কত? 0 দেওয়া আছে, এটার জারণ মান কত ভাইয়া? +2 দেওয়া আছে, আর এটার জারণ মান কত দেওয়া আছে? +3 দেওয়া আছে। সো এই যে তোমার কাছে জারণ মানটা দেওয়া আছে, এবার তুমি কি দেখতেছো? তড়িৎ ঋণাত্মকতার মানটা একটু দেখো তো। যখন 0 আছে তখন এটার জারণ মান কত? 1.80। তুমি দেখো যখন +2 হয়েছে তখন এটা বাইরে গেছে 1.83, +3 যখন হয়েছে এটা হয়ে গেছে 1.96। তাহলে তোমাকে যদি এখন বলা হয় উপর থেকে ভাই আপনি নিচের দিকে আসতে থাকেন, হ্যাঁ উপর থেকে নিচের দিকে আপনি আসতে থাকেন, জারণ মান কি হইতেছে? জারণ মান বাড়তেছে, তড়িৎ ঋণাত্মকতাও কি হইতেছে? বাড়তেছে। এখন তাহলে এই নিয়মটা কিন্তু আমার একটু মনে রাখতে হবে, যখন অক্সিডেশন ভ্যালু বা জারণ মান বাড়বে তখন তড়িৎ ঋণাত্মকতা বাড়বে। এখন তোমার মাথায় প্রশ্ন আছে, ভাই কেন? ওয়াই? এটা আমার একটু বলেন, এটা হচ্ছে আসল কথা, ওয়াই? এটা কেন হলো? এটার অ্যান্সারটা হচ্ছে খুবই সহজ, একটা ছোট্ট জিনিস আছে, সেটা হচ্ছে চার্জ ডেনসিটি। চার্জ ডেনসিটি। তোমাদের বইয়ে এটাকে অনেক সময় আয়নিক পটেনশিয়ালও লিখছে, আমরা আপাতত চার্জ ডেনসিটি দিয়েই চিন্তা করতেছি। বাংলায় হচ্ছে চার্জ ঘনত্ব। বাংলাটা কি? চার্জ ঘনত্ব। ফর্মুলাটা কি? এটার ফর্মুলাটা হচ্ছে সিগমা ইকুয়াল, আমি ফিজিক্সেরটা লিখতেছি, কিউ বাই এ, চার্জ বাই এরিয়া, চার্জ বাই এরিয়া। সিগমা ইকুয়ালস টু হচ্ছে কিউ বাই এ, মানে হচ্ছে চার্জ ডিভাইডেড বাই এরিয়া। এখানে কোনটা কি এটা একটু বলি। সিগমা এটা হচ্ছে চার্জ ডেনসিটি, বাংলায় হচ্ছে ডেনসিটি, ডেনসিটি। কিউ এটা হচ্ছে চার্জ, আধান। এ এ হচ্ছে ভাইয়া এরিয়া, বাংলায় আমরা বলতে পারি এটাকে ক্ষেত্রফল। তুমি একটু চিন্তা করো তো ভাইয়া, এফই এটার চার্জ কত? চার্জ হচ্ছে 0। তুমি একটু খেয়াল করো এটার চার্জ কত? এটার চার্জ কত? 0। তুমি একটু এখানে চিন্তা করো তো এটার চার্জ কত? তুমি বলবো ভাই আল্লাহ চার্জ তো বেড়ে গেছে, চার্জ কি হয়ে গেছে? বেড়ে গেছে না? হ্যাঁ ভাই বেড়ে গেছে, +2। এখানে এটার চার্জ কত? তুমি বলবো ভাই এখানেও তো চার্জ বেড়ে গেছে, হ্যাঁ ভাই এটা +3 হয়ে গেছে। তাহলে চার্জ বাড়তেছে না কমতেছে? তুমি বলবো ভাই প্রথমটাতে চার্জ 0, পরেরটাতে আমি দেখলাম +2, পরেরটাতে আমি দেখলাম +3, তাহলে চার্জ বাড়তেছে ভাই। তাহলে চার্জ যদি বাড়তে থাকে তাহলে একটু খেয়াল করো তো, আধান ঘনত্ব বা চার্জ ডেনসিটি চার্জের সমানুপাতিক। তাহলে সিগমা ইকুয়ালস টু কিউ বাই এ, সিগমা হচ্ছে আধানের ঘনত্ব, চার্জ ডেনসিটি, চার্জ ঘনত্ব। তাহলে আধান যদি বাড়ে তাহলে সিগমা বাড়বে, আধান যদি বাড়ে সিগমা কি হবে? বাড়বে। এখন আরেকটা মজার কাহিনী আছে, চার্জ যত বাড়বে, তোমাদেরকে শিল্ডিং ইফেক্টে আমি পড়াইছিলাম, চার্জ যত বাড়বে তার সাইজ কি হতে থাকবে? তত কমতে থাকবে, কারণ অ্যাট্রাকশন বা আকর্ষণ বাড়তে থাকবে। মনে করে দেখো, চার্জ যত বাড়বে, শিল্ডিং ইফেক্টে পড়াইছিলাম, চার্জ যত বাড়বে সাইজ তত কমতে থাকবে, তার মানে আকর্ষণ তত বাড়তে থাকবে। এখন এইভাবে চিন্তা করো, মনোযোগ দিও ভাইয়া, চার্জ বাড়তেছে, মনোযোগ দিবা, চার্জ বাড়তেছে, সিগমা বাড়তেছে, সিগমা বাড়তেছে, আকর্ষণ বাড়তেছে। আকর্ষণ যদি বাড়তে থাকে ইলেকট্রনটা সে কি করবে ভাই? বেশি পরিমাণে টানবে। বেশি পরিমাণে যদি টানে এটার মানে কি ভাইয়া? তড়িৎ ঋণাত্মকতার মানও কি হতে থাকবে? বাড়তে থাকবে। দেখো তড়িৎ ঋণাত্মকতার মান বাড়তেছে। সো এই হচ্ছে আমার বেসিক জিনিস, যে তুমি যখন চিন্তা করবা যদি কোথাও চার্জ বাড়তে থাকে তার মানে সেখানে চার্জ ডেনসিটি বাড়তেছে, চার্জ ডেনসিটি বাড়তেছে মানে চার্জ বাড়তেছে, মানে এরিয়া কমতেছে। ইন এ সেন্স কিন্তু এদের এরিয়া কিন্তু তুমি যদি চিন্তা করো, তুমি ঠান্ডা মাথায় চিন্তা করলেই তোমার অ্যান্সার পাওয়া যাবে। তাহলে সিগমা বাড়তেছে তার মানে আকর্ষণ বাড়তেছে, তাহলে ইলেকট্রনকে সে নিজের দিকে বেশি পরিমাণে টানবে, বেশি টানবে। হ্যাঁ,
ওকে, তাহলে স্বাভাবিকভাবেই তড়িৎ ঋণাত্মকতা কি হয়ে যাবে, বেড়ে যাবে। দ্যাটস ইট। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আরেকটা ডিপেন্ডেন্সি আছে এই তড়িৎ ঋণাত্মকতার সাথে, এই ডিপেন্ডেন্সির নাম হচ্ছে সংকরায়ন। সংকরায়ন, এই জিনিসটা একটু বুঝাই। ওকে, সো সংকরায়ন আমরা যখন জৈব যৌগের ক্ষেত্রে বের করছিলাম কিভাবে শিখছিলাম মনে আছে? কোনো পাই বন্ধন নাই, তাহলে সংকরায়ন হবে sp3। একটা পাই, সংকরায়ন কি হবে মনে থাকার কথা, এটা শর্টকাট ট্রিক্স শিখাইছিলাম সংকরায়ন যারা পড়ছো। sp2 না পড়ে থাকলে সমস্যা নেই, সংকরায়ন আমি ভিডিওতে এটা পড়াইছি, সমস্যা নেই। 2 পাই, এটা সংকরায়ন হচ্ছে sp, ঠিক আছে? সো এই হচ্ছে আমার মোটামুটিভাবে সংকরায়ন। ওকে, সো এবার আমরা সংকরায়ন শিখে ফেললাম যে কোনো পাই বন্ধন নাই তাহলে sp3, একটা পাই তাহলে sp2, দুইটা পাই তাহলে sp। কাজে লাগবে এটা। ওকে, এটা ফার্স্টে শিখলাম, কোনো পাই বন্ধন নাই। এখন তোমাকে যদি জিজ্ঞেস করা হয় s এর চরিত্র, s এর চরিত্র এখানে যদি লিখি পার্সেন্টেজ অফ s, মানে এখানে s এর চরিত্র কতটুকু আছে, তাই তুমি কত বলবা মনে আছে? এগুলো sp3, তাহলে চিন্তা করো sp3, s আছে একটা, p আছে তিনটা, তাহলে s এর চরিত্র কত হবে? s একটা, টোটাল হচ্ছে 4টা, তাহলে 1/4 ইন্টু 100%, তাহলে কত আসতেছে? এটা আসতেছে 25%। এইখানে sp2, এখানে s এর চরিত্র কত? তাহলে s একটা, p আছে দুইটা, তাহলে টোটাল 2 আর 1 এ 3, তাহলে 1/3। s একটা 1/s একটা, টোটাল 3টা ইন্টু 100%, তাহলে এটা হচ্ছে তোমার 33.33%। এবার পরেরটাতে দেখো, এটাতে কি হবে? তাহলে তুমি বলবো ভাই s আছে একটা, টোটাল হচ্ছে দুইটা, তাহলে হাফ ইন্টু 100%, তাহলে কত হবে এটা? 50%। তাহলে তুমি কি দেখতেছো? তুমি দেখতেছো ভাইয়া sp3-তে s এর চরিত্র যতটুকু, sp2-তে s এর চরিত্র কিন্তু ততটুকু না। তাহলে আমি যদি এখন s এর চরিত্র এটা দিয়ে ভাগ করি, s এর চরিত্র এটা দিয়ে যদি একটু অর্ডার সাজাইতে চাই, কোথায় s এর চরিত্র বেশি ভাইয়া, কোথায় s এর চরিত্র বেশি? তুমি বলবা sp-তে s এর চরিত্র বেশি, তারপর হচ্ছে sp2-তে, তারপর হচ্ছে আমার sp3-তে। হ্যাঁ, ওকে, হয়ে গেল। sp-তে আমার s এর চরিত্র বেশি, তারপর হচ্ছে sp2-তে, তারপর হচ্ছে আমার কি sp3-তে। ওকে, এটা বুঝলাম। এখন কথা হচ্ছে ভাই এটা আমাকে কেন শিখাইতেছেন? এটা খুবই ইম্পর্টেন্ট, তুমি একটু দেখো। ধরো আমি তোমাকে বললাম CH3, হ্যাঁ, ওকে, সো আমরা এখানে এদের সবার সংকরায়ন বের করব, আর এইখানে আমরা লিখব তড়িৎ ঋণাত্মকতা। এটা টেবুলার ফরম্যাটে একটু দাঁড় করাই চলো, এবং জিনিসটা বোঝার চেষ্টা করি। তড়িৎ ঋণাত্মকতা, দুইটা হলেই হবে, এনাফ। ওকে, সো এবার CH3, ওকে, তো এইবার আমি যদি এইখানে দিই CH2 ডাবল বন্ড CH2, এইটার সংকরায়ন বের করব, এবং এদের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের তড়িৎ ঋণাত্মকতা কার ভাইয়া? কার্বনের। আবার এখানে নিব CH ট্রিপল বন্ড CH। তুমি একটু চিন্তা করো, এখানে একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এখানে ভাইয়া কোনো পাই বন্ধন আছে? না ভাইয়া, কোনো পাই বন্ধন নাই, নো পাই, কোনো পাই বন্ধন নাই। এখানে আমার একটা পাই বন্ধন আছে, এখানে আমার দুইটা পাই বন্ধন আছে, 2 পাই, দুইটা পাই, একটা সিগমা দুইটা পাই, এখানে একটা সিগমা একটা পাই, এখানে সবই সিগমা, কোনো পাই নাই। তাহলে এবার আমি যে শর্টকাট ট্রিক্সটা শিখছিলাম সেই ট্রিক্স অনুযায়ী যদি চিন্তা করি, এখানে সংকরায়ন কি হবে? এখানে আমার সংকরায়ন হবে sp3, এখানে আমার একটা পাই আছে, তাহলে সংকরায়ন হবে sp2, এখানে আমার দুইটা পাই আছে, তাহলে আমার এই জায়গাটাই সংকরায়ন হবে sp। আচ্ছা, হয়ে গেল। এবার আমি যদি তোমাকে জিজ্ঞেস করি ভাইয়া তড়িৎ ঋণাত্মকতার মানটা কিরকম হবে, তড়িৎ ঋণাত্মকতার মানটা কিরকম হবে, একটা ঠান্ডা মাথায় চিন্তা করো। এখানে s এর চরিত্র অনেক বেশি, এখানে s এর চরিত্র মোটামুটি কম, এখানে s এর চরিত্র আরো কম। তুমি দেখো 25%, 33.33%, 50%, তাহলে এইখানের এই ভ্যালুটা কিন্তু হিউজ, 50%। এখন তুমি দেখবা তড়িৎ ঋণাত্মকতা মানে হচ্ছে ইলেকট্রনকে টানবে, তার মানে যেখানে আকর্ষণ বেশি সেখানে টানবে বেশি। ভালো করে শোনো কথাটা, যেখানে আকর্ষণ বেশি সেখানে টানবে বেশি। এখন ভাই আকর্ষণ কোথায় বেশি হবে? এই তিনটার ক্ষেত্রে। তাহলে যেখানে s এর চরিত্র বেশি হবে, কেন? কারণ s অরবিটাল নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে, s এর চরিত্র সবচেয়ে বেশি যেখানে, সেখানেই ভাই তড়িৎ ঋণাত্মকতা বেশি হবে, কারণ s অরবিটাল নিউক্লিয়াসের সবচেয়ে কাছে থাকে। তুমি দেখো 1s 2s 2p, তারপর 3s 3p 3d,
কোনটা আগে লেখো, দেখো তো নিউক্লিয়াসের আগে কোনটা লেখো, এস লেখো। তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি কোনটা আছে, এস অরবিটাল। তাহলে নিউক্লিয়াসের কাছাকাছি যদি এস অরবিটাল থাকে তাহলে সেখানে আকর্ষণ বেশি। তাহলে যেখানে এস এর চরিত্র বেশি সেখানে আমার নিউক্লিয়াসে কাছাকাছি থাকার সম্ভাবনা বেশি, তার মানে সেইখানে আকর্ষণ বেশি, তাহলে সেইখানে তড়িৎ ঋণাত্মকতার মানও বেশি। এই জিনিসটা কিন্তু আমি তোমার বুঝাইছিলাম, এই যে এইখানে যে যখন চার্জ বেড়ে যায় তখন আকর্ষণ বেড়ে যায়, তখন স্বাভাবিকভাবে সেই ইলেকট্রনকে নিজের দিকে বেশি টানবে, তার জন্য তড়িৎ ঋণাত্মকতার মানটাও কি হয়ে যাবে, বেড়ে যাবে। তাহলে এইখানে যদি চিন্তা করা হয় তাহলে এখন এইখানে তড়িৎ ঋণাত্মকতার মান যা হবে, আমি যদি এইভাবে চিন্তা করি, ধরো এইখানে তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে এক্স, এইখানে হচ্ছে ওয়াই, আর এইখানে হচ্ছে জেড। তোমাদের কি মনে হয় এখানে তড়িৎ ঋণাত্মকতার তুমি যদি মান চিন্তা করো সবচেয়ে বেশি কার হবে, সবচেয়ে বেশি কার হবে? তুমি বলবা ভাইয়া যেখানে এস এর চরিত্র বেশি, তাহলে কি বলবো, এস এর চরিত্র সমানুপাতিক। আচ্ছা, তড়িৎ ঋণাত্মকতার একটা শর্ট ফর্ম দাঁড় করে ফেলি, এটা হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, তাহলে ইএন লিখে ফেলি। তুমি দেখো ইলেকট্রো, এই যে দেখো ইলেকট্রো, এটা থেকে পাইলাম ই, আর নেগেটিভিটি এটা থেকে পাইলাম এন। তাহলে এখন থেকে আমরা যখন ইএন বলবো এটার মানে ইলেকট্রোনেগেটিভিটি বোঝায়। তাহলে এস এর চরিত্র সমানুপাতিক কি বলবো, ইলেকট্রোনেগেটিভিটি। যেখানে আমার এস এর চরিত্র বেশি হবে সেখানে আমার ইলেকট্রোনেগেটিভিটি কি হবে, বেশি হবে। সহজ হিসাব, খুবই সহজ হিসাব। এবার একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, এস এর চরিত্র বেশি মানে ইলেকট্রোনেগেটিভিটি বেশি। তাহলে এখন আমি যদি এই যে এইখানে ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার সাজাইতে চাই, এখানে আমি যদি এই জায়গাটায় ইলেকট্রোনেগেটিভিটি অর্ডার সাজাইতে চাই, সবচেয়ে বেশি কার হবে, সবচেয়ে বেশি হবে জেড এর, তারপর হবে ওয়াই এর, তারপর হবে এক্স এর, তারপর কার হবে, এক্স এর। আচ্ছা, এখন প্রশ্ন হচ্ছে ভাই ভ্যালুগুলো কিরকম হবে এটা কি জানতে হবে? ভ্যালুগুলো আমি লিখে দিচ্ছি, বাট ভ্যালুগুলো না জানলেও চলতেছে, বাট তোমাকে এইটা জানতে হবে যেখানে এস এর চরিত্র বেশি সেখানে আমার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। ওকে, সো ভ্যালুগুলো একটু লিখে দিই আমরা। এটা হচ্ছে 2.48, এটা হচ্ছে 2.75, আর এটা হচ্ছে 3.24। দ্যাটস ইট। দেখো তুমি এস এর চরিত্র বাড়াইতেছো, এক্স ওয়াই জেড এর ভ্যালুটাও বাড়তেছে। এবার আরেকটা ছোট্ট জিনিস এখানে একটু জানতে হবে, সেই জিনিসটা আমি একটু এখানে লিখে দিচ্ছি, জানতে হবে এটা। আচ্ছা না থাক, এটা ওঠানোর দরকার নেই। আরেকটা ছোট্ট জিনিস জানতে হবে, সেটা হচ্ছে এস এর চরিত্র, যদিও এটা আমরা সেকেন্ড ইয়ারে পড়বো, বাট একটু লিখে রাখি, অম্ল ধর্মিতা। এখন তুমি বলবা ভাই এটা তো আমি একটু বুঝি নাই, না বুঝলেও সমস্যা নেই, এটা একটু মাথায় রাখো, এটা এমসিকিউ এর জন্য প্রচুর পরিমাণে কাজে লাগে, প্রচুর পরিমাণে কাজে লাগে, প্রচুর পরিমাণে। এখানে কিন্তু হাইড্রোজেন আছে, সে ছাড়তে পারবে, এখানেও হাইড্রোজেন আছে, তুমি চাইলেই তাকে বের করতে পারবা? উত্তর হচ্ছে না। এখানের এই দুইটা হাইড্রোজেনকে শুধুমাত্র বের করা যায়। এই যে এটা হচ্ছে অম্লীয় হাইড্রোজেন, মানে এটাকে তুমি প্রতিস্থাপন করতে পারবা। কি করতে পারবা? প্রতিস্থাপন করতে পারবা, প্রতিস্থাপন করতে পারবা, প্রতিস্থাপনযোগ্য, কারণ এখানে অ্যাসিড চরিত্র অনেক বেশি। এই দুইটা হাইড্রোজেনকে প্রতিস্থাপনযোগ্য, তার মানে হাইড্রোজেন যদি প্রতিস্থাপনযোগ্য হয় তার মানে সেখানে অম্লধর্ম আছে, ঠিক আছে? তো বাকিগুলোর হাইড্রোজেন কিন্তু প্রতিস্থাপনযোগ্য না, প্রতিস্থাপনযোগ্য না। আচ্ছা, সো স্বাভাবিকভাবে এখানে অ্যাসের চরিত্র বেশি, তার মানে অম্লধর্মিতা এই জায়গাটায় থাকে। সো এটা একটু মনে রাখো যে অ্যাসের চরিত্র যত বেশি হয় সেখানে আমার অম্লধর্মিতা বেড়ে যায়, এবং অ্যাসের চরিত্র যত বেশি হয় সেখানে আমার তড়িৎ ঋণাত্মকতার মানও কি হয়ে যায়, বেড়ে যায়। এবং এটা একটু মনে রাখতে হবে, অ্যাসের চরিত্র যেখানে বেশি সেখানে তড়িৎ ঋণাত্মকতা বেশি, কারণ হচ্ছে এস নিউক্লিয়াসের খুব কাছাকাছি থাকে, তাহলে সেখানে আকর্ষণ বেশি, আকর্ষণ বেশি মানে টানাটানি বেশি, তার মানে ইলেকট্রনকে সে নিজের দিকে বেশি পরিমাণ টানবে। নাও এবার আমরা ইলেকট্রন আসক্তি শর্ট ফর্ম লিখে ফেলি। হ্যাঁ, আমরা কিন্তু শর্ট ফর্ম জানি, শর্ট ফর্মটা কি, ইলেকট্রন আসক্তি। হ্যাঁ, ওকে, ইলেকট্রন আসক্তি দাঁড় করে ফেললাম, ইলেকট্রন আসক্তি। ওকে, আর এইখানে লিখে ফেলি তড়িৎ ঋণাত্মকতা। সো ফার্স্টেই এখানে যেহেতু পার্থক্য বলছে, অনেকে পার্থক্যের মধ্যে যেটা কি করে সংজ্ঞা লিখে ফেলে। সংজ্ঞা লেখা ভুল না, বাট সংজ্ঞা না লেখাই উচিত, সংজ্ঞা না লেখাই উচিত। সংজ্ঞা লেখা ভুল না, বাট সংজ্ঞা না লেখা উচিত, কারণ তুমি সংজ্ঞা লিখতেছো মানে হচ্ছে সেখানে আসলে এটা পার্থক্য না, সংজ্ঞা। সো পার্থক্যের মধ্যে সংজ্ঞা না লেখাই উচিত। সো আমরা কি কি চিন্তা করবো এখানে? সো ফার্স্টে আমরা চিন্তা করবো আউটপুট। আমরা কিন্তু শিখাইছিলাম, মনে আছে, ইলেকট্রন আসক্তিতে আউটপুট কি হবে? মনে করে দেখো, ইলেকট্রন আসক্তি আউটপুট হবে অ্যানায়ন, আর তড়িৎ ঋণাত্মকতা আউটপুট কি হবে? ডাইপোল। তিনটা বা চারটা পার্থক্য লিখলেই হবে, এটা অনুধাবনমূলক প্রশ্নে আসে ম্যাক্সিমাম টাইমে, তিনটা লিখলি এনাফ মোটামুটি। সো এটা লিখে ফেললাম অলরেডি, এটা অ্যানায়ন আর এটা কি ডাইপোল, অ্যানায়ন আর ডাইপোল। এবার হিটের ব্যাপার সেপার একটু লিখি, তাপের ব্যাপার তোমাদের মনে থাকার কথা, ইলেকট্রন আসক্তিতের ক্ষেত্রে লিখছিলাম ডেল্টা H1, এটা কীরকম ছিল ভাইয়া? নেগেটিভ ছিল। ডেল্টা H2, এটা কি ছিল? পজিটিভ ছিল।
ডেল্টা H3 এটা কীরকম ছিল ভাইয়া? দ্বিতীয় ইলেকট্রন আসক্তি কীরকম ছিল? পজিটিভ ছিল। এবং আমরা জানি এরপরে সবই কি পজিটিভ। প্রথমটা নেগেটিভ, ইলেকট্রন আসক্তির প্রথমটা নেগেটিভ, বাকি সব পজিটিভ। এইখানে তুমি যখন পড়ছো তড়িৎ ঋণাত্মকতায়, তুমি বলো তো কোথাও কি তুমি তাপের কিছু দেখছো? কোথাও তাপের কিছু পড়ছো এখন পর্যন্ত? পড়াইছি তোমারে তাপের কিছু পাইছো? তুমি বলো না ভাই তাপের কিছুই পাওয়া হয় নাই, তার মানে তাপের কোনো পরিবর্তন তড়িৎ ঋণাত্মকতার ক্ষেত্রে হয় না। তাহলে এইখানে এই ফ্যাক্টরটা থাকে না, তাপের কোনো পরিবর্তন এই জায়গায় নেই। ওকে, সো দুইটা বৈশিষ্ট্য বা পার্থক্য হয়ে গেল। আরেকটা পার্থক্য আমরা কি বলতে পারি? তুমি দেখো বন্ধন, এটা কোন বন্ধনের ক্ষেত্রে হয় আর ওটা কোন বন্ধনের ক্ষেত্রে হয়? এটা কোন বন্ধনের ক্ষেত্রে হয়? এটা কিন্তু আয়নিক বন্ধনে হয়। আর এটা হয় সমযোজী। সমযোজী ইংলিশ হচ্ছে কোভালেন্ট। সমযোজী, এটার ইংলিশটা হচ্ছে কোভালেন্ট। আরও তুমি চাইলে আরও 4-5টা পার্থক্য হয়তো লিখতে পারবা, বাট আমি মোটামুটি 3টা লিখে দিলাম। বেসিক যে 3টা পার্থক্য আছে, এই 3টা পার্থক্য খুবই 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 ইম্পর্টেন্ট। সো তুমি যদি বুঝো মোটামুটি এইভাবে ক্রাইটেরিয়া ধরে ধরে তুমি আরও চাইলে পার্থক্য লিখতে পারো। বাট তুমি কি বুঝতে পারছো যে এই পার্থক্যটা কিভাবে কি হয়? একটা তোমাদেরকে একটু ছোট্ট একটা ব্যাপার আমি বলে রাখি, যারা আগের পার্টগুলো দেখে রাখছো, তোমরা পার্থক্যগুলো একটু ভালো করে পড়বা। আয়নীকরণ শক্তি ভার্সাস মানে পার্থক্য, হ্যাঁ, ভার্সাস ইলেকট্রন আসক্তি। ইলেকট্রন আসক্তি, হ্যাঁ, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট একটা পার্থক্য, ঠিক আছে? এটা মাঝে মাঝেই পরীক্ষায় আসে। এটা একটা পার্থক্য গেল। আর কি আছে? তারপর হচ্ছে ইলেকট্রন আসক্তি, যেটা মাত্র তোমাদেরকে পড়াইলাম, হ্যাঁ, ইলেকট্রন আসক্তি ভার্সাস, এটা কিন্তু আমি মাত্র অলরেডি পড়াই ফেলছি, তড়িৎ ঋণাত্মকতা। তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে? এই যে এটা কিন্তু মাত্র আমি তোমাদের মাত্র পড়াইলাম। ভার্সাস মানে পার্থক্য। আরেকটা কি আছে ভাইয়া? আয়নীকরণ শক্তি। আয়নীকরণ শক্তি ভার্সাস তড়িৎ ঋণাত্মকতা, ঠিক আছে? এখন আমি মনে হয় একদম শুরুর দিকে যখন আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তি পড়াইছিলাম তখন মানে এটা পড়াইছি, আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তির পার্থক্য পড়াইলাম। আজকে এটা নতুন করে পড়ালাম, এটা তোমরা একটু ট্রাই করো। যদি না পড়াই থেকে 3টাই তোমরা ঠান্ডা মাথায় এরকমভাবে পার্থক্যগুলা বের করবা, অবশ্যই বের করবা। কারণ হচ্ছে ভাই পার্থক্যগুলা অ্যাডমিশন টেস্টেও আসে, ঢাকা ইউনিভার্সিটি অ্যাডমিশন টেস্টে একবার আসছে এটা, এই পার্থক্য। আচ্ছা, আরেকটা পয়েন্ট হচ্ছে এটা অনুধাবনমূলক প্রশ্নে প্রচুর পরিমাণে আসে। সো এই পার্থক্যগুলা তোমাদের জন্য আমি রেখে দিলাম, সো ঠান্ডা মাথায় ট্রাই করবা। ওকে, এইবার আমরা চলো কিছু অ্যাডমিশন টেস্টের কোয়েশ্চেন সলভ করে ফেলি। দেখো কি বলা হয়েছে, CONF এর তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম কোনটি? CONF, ফঞ্চ, মনে আছে? FONCH, বলো অ্যান্সার কোনটা হবে? ভিডিওটা পজ করে এই ফঞ্চের কথা মনে থাকার কথা। যদি ফঞ্চের কথা মনে থাকে, আমি তোমাদেরকে শিখাইছিলাম ফ্লোরিনের তড়িৎ ঋণাত্মকতা বেশি, তারপর অক্সিজেন, তারপর নাইট্রোজেন, তারপর কার্বন, তারপর হচ্ছে হাইড্রোজেন। এটা হচ্ছে প্রপার ওয়ার্ডার, হ্যাঁ? তাহলে এখন আমি চিন্তা করব ফ্লোরিন কোথায় আছে, অক্সিজেন কোথায় আছে, নাইট্রোজেন কোথায় আছে এবং কার্বন। ওকে, তাহলে ফ্লোরিন সবচেয়ে বেশি হবে, ফ্লোরিন সবচেয়ে বেশি হবে, এখানে আছে আর এখানে আছে। তাহলে এটা বাদ, আগে অপশন চেক করে এটা বাদ দিয়ে দিব, এই দুটো বাদ। তাহলে এই দুটোর মধ্যে যে কোনো একটা হবে। তারপর কি আসবে? অক্সিজেন, এখানে আছে নাইট্রোজেন, তাহলে এটাও বাদ, এটা আমার অ্যান্সার। সো তুমি যদি ট্রায়াল অ্যান্ড এরর মেথড দিয়ে চিন্তা করো, তুমি ফার্স্টে ফ্লোরিনকে ডিসাইড করছো, ফ্লোরিন এখানে নাই, তাহলে এই দুটো অপশনস বাদ। এরপরে সেকেন্ড আসবে অক্সিজেন, অক্সিজেন এখানে নাই, তাহলে এই অপশনসটাও বাদ, তাহলে উপরের অপশনসটাই হবে। এমসিকিউ কিন্তু অ্যান্সার করা অনেক সহজ, তুমি যদি একটু বুদ্ধি খাটাও অ্যান্সার করা অনেক সহজ। দেখো পরেরটা কি, জাহাঙ্গীরনগরের 21-22 প্রশ্ন, মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার, তার মানে তোমাকে যে আমি যখন এই যে এইখানে মান শিখাইতেছিলাম, তোমরা হয়তো ভাবতেছিলা ভাই মান কি লাগে, এই যেরকম মান যে শিখাইছেন। উত্তর দেখো, তুমি কিন্তু প্রশ্নে পাওয়া যাচ্ছ, অ্যাডমিশন টেস্টের প্রশ্নে কিন্তু মানের ক্রমও চায়, তাহলে তোমাকে কিন্তু মানগুলা শিখতে হবে। আচ্ছা, তাহলে এবার আমি যদি এইখানে চিন্তা করি মৌলসমূহের তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক, তড়িৎ ঋণাত্মকতার কোন ক্রমটি সঠিক, এই ক্ষেত্রে আমাকে দেখো এগুলা কোন গ্রুপের মৌল একটু খেয়াল করো তো, কোন গ্রুপের মৌল? তুমি বলবো ভাই এইখানে হচ্ছে সাইজও আছে, আবার এখানে সোডিয়াম দেখতেছি, স্ট্রনসিয়াম দেখতেছি, পটাশিয়াম দেখতেছি, সিজিয়াম দেখতেছি, আবার সিজিয়াম, বেরিয়াম, বেরিলিয়াম, পটাশিয়াম, অনেক কিছু দেখতেছি, মানে গ্রুপ 1। তুমি এখানে সরি কোন কোন গ্রুপ দেখতেছো? গ্রুপ 1 দেখতেছো, আর কি দেখতেছো? গ্রুপ 2 দেখতেছো, গ্রুপ 2 দেখতেছো। কারা কারা আছে দেখো, সোডিয়াম আছে, পটাশিয়াম আছে, আমি একটু লিখে ফেলি। গ্রুপ 1 এ কারা কারা আছে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, লিখলাম। আর সিজিয়াম আছে, পটাশিয়াম, রুবিডিয়াম, তারপর হচ্ছে সিজিয়াম, লিখলাম, সবাইকে লিখলাম। গ্রুপ 2 এর স্ট্রনসিয়াম আছে, বেরিলিয়াম আছে, বেরিয়াম আছে। তাহলে এখানে হচ্ছে বেরিলিয়াম, এখানে হচ্ছে ম্যাগনেসিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, বেরিয়াম, এই মোটামুটি আমি লিখলাম। হ্যাঁ, এবার আমরা কি জানি,
দেখো তড়িৎ ঋণাত্মকতার সঠিক ক্রম, তাহলে আমরা কি জানি, এখানে নিয়মটা একটু অ্যাপ্লাই করো তাহলেই হয়ে যাবে। তুমি যদি এই বরাবর যাও ভাইয়া, আকার কমে, মনে করে দেখো তড়িৎ ঋণাত্মকতার আকার কি হয়, আকার কমে, তাহলে স্বাভাবিকভাবেই তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রোনেগেটিভিটি এটা কি হয়, বাড়ে। শিখাইছিলাম আমরা কিন্তু ইএন দিয়ে কি বুঝি, ইলেকট্রোনেগেটিভিটি বুঝি, এটা তোমাদেরকে শিখাইছিলাম। হ্যাঁ, সো ইলেকট্রোনেগেটিভিটি এখানে কি হচ্ছে, বাড়তেছে। এবার তুমি যদি এই বরাবর আসো, এই বরাবর আকার কি হয়, আকার বাড়ে, এবং ইলেকট্রোনেগেটিভিটি এটা কি হয় ভাইয়া, কমে। আকার বাড়ে এবং ইলেকট্রোনেগেটিভিটি এই বরাবর কি হয়, কমে। ওকে, তাহলে এবার তোমাকে বলছে সঠিক ক্রম কোনটা হবে। একটু দেখো ভাইয়া, বাম দিকে যারা আছে তাদের ক্ষেত্রে অ্যান্সারটা কিন্তু হবে না, বামে যারা আছে বড় তাদের অ্যান্সার হবে না, কারণ ডানে গেলেই বাড়ে। শিখাইছিলাম মোস্ট ইলেকট্রোনেগেটিভ যখন তোমাদেরকে বের করা শিখাইছিলাম, দেখো আমি তোমাদের শিখাইছি মোস্ট ইলেকট্রোনেগেটিভ, তোমাদেরকে বলছিলাম নিচে যাওয়া যাবে না এবং ডানে উপরের দিকে থাকতে হবে, মোস্ট মানে বেশি। তাহলে তোমাকে এই জায়গাটায় কোয়েশ্চেন যখন সলভ করবা তোমাকে চিন্তা করতে হবে ডানে থাকতে হবে, তাহলে ডানে যে আছে এবং উপরের দিকে থাকতে হবে, ডানে এবং উপরের দিকে থাকতে হবে। তাহলে এবার তুমি একটু ঠান্ডা মাথায় চিন্তা করো, সোডিয়াম, পটাশিয়াম, ক্যালসিয়াম, স্ট্রনসিয়াম, তাহলে এবার আমাকে অ্যান্সার কোনটা হবে জাস্ট ঠান্ডা মাথায় চিন্তা করো। ওকে, সো আমরা এই জায়গায় এদেরকে একটু মার্ক করি, একটু মার্ক করি। দেখো সিজিয়াম, পটাশিয়াম, বেরিয়াম, স্ট্রনসিয়াম, একটু মার্ক করি, সিজিয়াম, পটাশিয়াম, তারপর আছে বেরিয়াম, তারপর আছে স্ট্রনসিয়াম। সো তুমি যখন চিন্তা ভাবনা করবা তুমি দেখো পাশাপাশি এইভাবে যদি চিন্তা করো, তাহলে এইখানে তোমাকে ঠান্ডা মাথায় চিন্তা করতে হবে, ডানে থাকতে হবে এবং উপরের দিকে থাকতে হবে। সো এই চারটার ক্ষেত্রে তুমি প্রপারলি মিলাইতে পারবা। খেয়াল করে দেখো, স্ট্রনসিয়াম এইটা বেরিয়ামের উপরে আছে এবং ডান দিকে আছে, তাহলে এটা হচ্ছে তোমার অ্যান্সার। সো তুমি যখন ঠান্ডা মাথায় চিন্তা করবা তোমাকে চেষ্টা করতে হবে যে ডানে থাকার উপরে চেষ্টা, মানে ডান দিকে থাকার চেষ্টা করব এবং চেষ্টা করব উপরের দিকে থাকার। বাম দিকে যারা আছে তারা আগেই বাদ, তারা আগেই বাদ। তাহলে পটাশিয়াম আর সোডিয়াম এরা বাদ, কারণ বাম দিকের মানুষজন তড়িৎ ঋণাত্মকতায় সর্বোচ্চ আসতেছে না, তড়িৎ ঋণাত্মকতায় সর্বোচ্চ আসতেছে না। আর এইখানেটাকে কেন বাদ দিচ্ছেন, বেরিলিয়াম আর ক্যালসিয়াম, একটু চিন্তা করো, বেরিলিয়াম আর ক্যালসিয়াম তুমি দেখো উপর থেকে নিচের দিকে আসতেছো, তাহলে সাইজ বাড়তেছে, সাইজ বাড়তেছে, তড়িৎ ঋণাত্মকতা কমার কথা, কিন্তু এখানে বলছে ক্যালসিয়াম বড়, তড়িৎ ঋণাত্মকতা কিন্তু কমার কথা, এটা কমার কথা ছিল, ক্যালসিয়াম কিন্তু এখানে ছোট হওয়ার কথা ছিল, বাট এখানে ক্যালসিয়াম কি করে রাখছে, বাড়ায় রাখছে, তাই আমি এটাকেও বাদ দিয়ে রাখছি। আশা করি সবাই বুঝতে পারছো। আচ্ছা, এইবার আমরা আরেকটা ছোট্ট টপিক পড়বো, সেটা হচ্ছে এই তড়িৎ ঋণাত্মকতা নির্ণয়, ইলেকট্রোনেগেটিভিটি, ইএন। আমরা কিন্তু জানি ইএন মানে হচ্ছে ইলেকট্রোনেগেটিভিটি, এটা শর্ট ফর্ম। হ্যাঁ, সো এটা আমরা শর্ট ফর্ম শিখতেছি, ইলেকট্রোনেগেটিভিটি নির্ণয়, ইলেকট্রোনেগেটিভিটি নির্ণয়। একটু মনোযোগ দিয়ে দেখতে হবে, দুইজন সায়েন্টিস্ট করছে, একজন হচ্ছে মিলিকান, তড়িৎ ঋণাত্মকতা নির্ণয় করছে একজন হচ্ছে মিলিকান, আরেকজন হচ্ছে পাউলিং। পাউলিং বেসিক্যালি আবিষ্কার করে তারপর একটা স্কেল দিছে, পাউলিং স্কেল, ওইখান থেকে আমরা বেশি অ্যাকসেপ্ট করি পাউলিংকে। সো এইখানে বেশি অ্যাকসেপ্টেড কে, এই হচ্ছে মোস্টলি অ্যাকসেপ্টেড, এই হচ্ছে একটু সাইডে লিখে রাখি, তাকে একটু লিখে রাখি, মোস্টলি অ্যাকসেপ্টেড, সবচেয়ে বেশি গ্রহণযোগ্য, মোস্টলি অ্যাকসেপ্টেড। সো সে কিভাবে কি চিন্তা করছে সেটা পরে বলতেছি, আগে মিলিকানকে বলে নেই। মিলিকান খুব সহজেই ইলেকট্রোনেগেটিভিটি বের করছে, ইলেকট্রোনেগেটিভিটি সমান, সে বলছে ভাই আপনি কি করবেন, আপনি একটা কাজ করবেন, আপনি এইখানে, আমাদের কিন্তু শর্ট ফর্ম মনে থাকার কথা, আয়নীকরণ শক্তি নেবেন প্লাস ইলেকট্রন আসক্তি নেবেন, এটাকে আপনি 2 দিয়ে ভাগ করে দেবেন, এটাই হচ্ছে আমার তড়িৎ ঋণাত্মকতার মান। মিলিকান খুব সহজে বলে ফেলছে, ভাই আপনি আয়নীকরণ শক্তি নেবেন আর ইলেকট্রন আসক্তি নেবেন, এটাকে যোগ করবেন, 2 দিয়ে ভাগ করবেন, মানে সহজ ভাষায় সে বলছে তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে ভাই আয়নীকরণ শক্তি আর ইলেকট্রন আসক্তির যে মান আছে সেটাকে আপনি যোগ করবেন, যোগ করে 2 দিয়ে ভাগ, মানে গড় সহজ ভাষায়। তাহলে এটা হচ্ছে মিলিকানের কথাবার্তা, এটা হচ্ছে মিলিকান, বিজ্ঞানী মিলিকানের কথাবার্তা তড়িৎ ঋণাত্মকতার মান সংক্রান্ত। আচ্ছা, সো মিলিকান এই কথাটা বলছে। এবার পাউলিং কি বলছে, সো চলো পাউলিং এরটা একটু দেখি। আমরা এবার হচ্ছে পাউলিং ভাইকে দেখব, পাউলিং কিভাবে তড়িৎ ঋণাত্মকতা বের করছে। সো পাউলিং সে বলছে ইলেকট্রোনেগেটিভিটি নির্ণয়ের জন্য, আচ্ছা তার আগে একটা কথা বলে নি, সে একটা পাউলিং স্কেল দিছে,
ইলেকট্রোনেগেটিভিটি, সে কি করছে একটা পাউলিং স্কেল। মানে দুনিয়াতে আমরা এখন যে তড়িৎ ঋণাত্মকতা বের করি সবই হচ্ছে এই পাউলিং স্কেল থেকেই বের করা হয়, সবই পাউলিং স্কেল থেকে, সবই পাউলিং স্কেল থেকেই বের করা হয়, ঠিক আছে? সো এটা মনে রাখো। সো এখন আমরা যে তড়িৎ ঋণাত্মকতা সবই বের করি, সবই কি পাউলিং স্কেল থেকে বের করি। তার ফর্মুলাটা কি? এক্স এ মাইনাস এক্স বি, তার ফর্মুলা লিখতেছি, হ্যাঁ তার ফর্মুলা লিখতেছি, এক্স এ মাইনাস এক্স বি ইকুয়াল 0.107 ইন্টু রুট ওভার ডেল্টা। আচ্ছা, এটা হচ্ছে একটা ফর্মুলা। এটার আরেকটা ফর্মুলা আছে, কোনটা কি ভাই আমি বুঝাচ্ছি, টেনশন নাই টেনশন নাই। এক্স এ মাইনাস এক্স বি ইকুয়াল, আরেকটা হচ্ছে 0.208 ইন্টু রুট ওভার ডেল্টা। দুইটা ফর্মুলার অ্যান্সার সেম। আবার বলতেছি ভাই, দুইটা ফর্মুলার অ্যান্সার সেমই আসবে, বাট এইখানে যে ডেল্টা আছে এই ডেল্টার ইউনিটটা সমস্যা। ডেল্টার ইউনিটটা দুই ফর্মুলার জন্য দুই রকম। মানে কি ভাই কথাটা? ডেল্টা কি সেটা পরে বলতেছি, বাট এটা মনে রাখো ভাইয়া, ডেল্টার ইউনিট দুইজনের জন্য দুই রকম। এইখানে তুমি ডেল্টাকে বসাবা হচ্ছে কিলো জুল পার মোল, কিলো জুল পার মোল ইউনিটে, আর নিচের ফর্মুলায় ডেল্টাকে তুমি বসাবা কিলো ক্যালোরি পার মোল ইউনিটে। সো এইখানে তোমাকে ঠান্ডা মাথায় দেখতে হবে তুমি ডেল্টাকে কোথায় কোন এককে কিভাবে ইনপুট দিচ্ছ। ওকে, সো দুইটা ফর্মুলার অ্যান্সার সেমই আসবে, বাট খেয়াল রাখতে হবে কখন ডেল্টাকে তুমি কোন এককে বসাবা। এখন তোমার মাথায় একটা প্রশ্ন আসবে, ভাইয়া কিলো ক্যালোরি, কিলো জুল এগুলা কি? এগুলো আমি একটু শিখাই, চলো। কোথায় শিখাবো? এখানে শিখাই। 1 ক্যালোরি সমান হচ্ছে 4.18 জুল। এটাকে অনেক সময় অ্যাপ্রক্সিমেটলি 4.2 জুলও বলে। তাহলে তুমি দেখো, জুল মানে হচ্ছে তাপের একক বা শক্তির একক, জুল মানে হচ্ছে তাপ বা শক্তির একক। তাহলে তুমি কিন্তু এইখান থেকে ক্যালোরি আর জুলের সম্পর্ক পাওয়া যাচ্ছ। আর কিলো ক্যালোরি থেকে ক্যালোরি কেমনে আসে এটা তো আমরা জানি, 1000 দিয়ে গুণ করলেই কিলো ক্যালোরি থেকে ক্যালোরিতে চলে আসা যায়, এটা কিন্তু আমরা জানি। আচ্ছা, সো আমরা এই সম্পর্কটুকু শিখে ফেললাম। ইটস অলরেডি লক। এবার আমাকে ডেল্টা সম্পর্কে একটু বুঝতে হবে যে ডেল্টা জিনিসটা কি। ভাই ডেল্টা জিনিসটা একটু বুঝান। সো চলো আমরা একটু ডেল্টা জিনিসটা বুঝি। ওকে, সো ডেল্টা, ডেল্টা সমান হচ্ছে বাইন্ডিং এনার্জি, বিই বাইন্ডিং এনার্জি, এটা হচ্ছে এক্সপেরিমেন্টাল মাইনাস বাইন্ডিং এনার্জি থিওরিটিক্যাল। এই হচ্ছে তোমার ডেল্টার ফর্মুলা। ডেল্টার ফর্মুলা কি ভাইয়া? বাইন্ডিং এনার্জি এক্সপেরিমেন্টাল মাইনাস বাইন্ডিং এনার্জি এক্সপেরিমেন্টাল মাইনাস বাইন্ডিং এনার্জি থিওরিটিক্যাল। এই হচ্ছে ডেল্টার ফর্মুলা। এখন তোমার মাথায় প্রশ্ন আসছে, ভাইয়া বাইন্ডিং এনার্জি মানে কি? বাইন্ডিং এনার্জি বন্ধন শক্তি। সো বিই এটা দিয়ে কি বোঝায়? আমরা ম্যাথ করবো, টেনশন নাই, হ্যাঁ হতাশ হওয়ার কিছু নাই। এটার মানে বোঝায় বাইন্ডিং এনার্জি, এটা দিয়ে বোঝায় বাইন্ডিং এনার্জি। সো বাইন্ডিং এনার্জি এক্সপেরিমেন্টাল মাইনাস থিওরিটিক্যাল, মানে পরীক্ষালব্ধ না, এটা হচ্ছে ব্যবহারিক, মানে তুমি যেটা পাইছো আউটপুট প্র্যাকটিক্যাল, আর ওটা হচ্ছে থিওরিটিক্যাল। থিওরি কি বলতেছে? সো বাইন্ডিং এনার্জি এক্সপেরিমেন্টাল মাইনাস বাইন্ডিং এনার্জি থিওরিটিক্যাল। এখন কথা হচ্ছে ভাইয়া, এই বাইন্ডিং এনার্জি থিওরিটিক্যাল এটা কেমনে বের করে? সহজ আছে। থিওরি এটা কেমনে বের করে? সহজ আছে। বাইন্ডিং এনার্জি এ প্লাস বাইন্ডিং এনার্জি বিবি, বাইন্ডিং এনার্জি বিবি এটা সাবস্ক্রিপ্টে ভাইয়া, সাবস্ক্রিপ্টে ডিভাইড বাই 2। এই হচ্ছে তোমার বাইন্ডিং এনার্জি থিওরি বের করার ফর্মুলা। ওকে, সো এটা আমাকে একটু মনে রাখতে হবে, এই ফর্মুলাটা কিন্তু বেশ সিগনিফিক্যান্ট, যে বাইন্ডিং এনার্জি থিওরিটিক্যাল কেমনে বের করে। এ মানে ডায়াটমিক থাকবে তো দুইটা পরমাণু মিলে, এখানে এ মানে হচ্ছে ধরো ক্লোরিন গ্যাস যদি থাকে Cl2, তাহলে ক্লোরিন আর ক্লোরিনের যে বন্ধন শক্তিটা আছে সেই বন্ধন শক্তিটা, আর ধরো হাইড্রোজেন নিলা, তাহলে হাইড্রোজেন আর হাইড্রোজেনের যে বন্ধন শক্তিটা আছে সেটা, তাহলে সেটা দিয়ে চিন্তা করে তারপর তুমি বের করে ফেলবা, দুইটা যোগ করবা, মানে ক্লোরিনের বন্ধন শক্তি, হাইড্রোজেনের বন্ধন শক্তি, ডায়াটমিক মানে দ্বিপারমাণবিক যারা আছে তাদের বন্ধন শক্তি, মানে জিনিসটা এরকম, ধরো ক্লোরিন আর ক্লোরিন, এটাকেই আমরা এভাবে বলছি বাইন্ডিং এনার্জি ক্লোরিন। এই যে এই জিনিসটাই
আমি এইখানে এইভাবে লিখছি। এই জিনিসটা এটা দিয়ে বোঝায়, মানে ডায়াটমিক যারা আছে, এটা মানে কিন্তু ক্লোরিন, এটা মানে কি, এটার মানে কিন্তু ক্লোরিন না, দুইটা পরমাণু মিলেই তো ক্লোরিন অণু হয়েছে। তাহলে এই বাইন্ডিং এনার্জি এ দিয়ে বোঝাচ্ছে দ্বিপরমাণবিক যে অণুগুলো আছে সেই অণুগুলার বন্ধন শক্তি। এই যে এইখানে সেই বন্ধনটা, বাইন্ডিং এনার্জি বলতে এই যে এটা বন্ধন হয়েছে না, বা এই দুইটার মধ্যে একটা বন্ধন হয়েছে না, এই বন্ধনটা শক্তি আছে না, এই বন্ধন শক্তিটাকে আমরা বলতেছি বাইন্ডিং এনার্জি। সো মোটামুটি আমাদের ফর্মুলা দ্বারা এগুলো। মিলিকানের ফর্মুলা থেকে খুব বেশি ম্যাথ আসে না, পাউলিং থেকেও আমাদের বোর্ড পরীক্ষায় যে খুব বেশি ম্যাথ আসে ব্যাপারটা এমন না, বাট আমি জাস্ট একটু দেখাইতেছি। দেখো চলো একটা ম্যাথ করি। কোয়েশ্চেন, সো আমরা একটা কোয়েশ্চেন সলভ করব। এখানে কি, এখানে বলে দিছে হাইড্রোজেন, ক্লোরিন আর HCl, হ্যাঁ, এদের সবার বাইন্ডিং এনার্জি দেওয়া আছে। হাইড্রোজেন, ক্লোরিন, HCl, এদের সবার কি দেওয়া আছে, বাইন্ডিং এনার্জি। বাইন্ডিং এনার্জি দেওয়া আছে, এটা হচ্ছে 104, এটা হচ্ছে 53, আরেকটা হচ্ছে 100। ভাই এটা কোন এককে দেওয়া আছে সেটাও কি বলা আছে? হ্যাঁ ভাইয়া বলা আছে, কিলো ক্যালোরি পার মোল, এই এককে দেওয়া আছে, এটাকে এই এককে দেওয়া আছে। তাহলে এখন তোমার মাথায় প্রশ্ন আসতে পারে, এটা তোমার কাছে গিভেন আছে, এগুলো সব কোশ্চেন বের করতে বলছে, ফাইন্ড আউট দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন, এটা হচ্ছে কোশ্চেন, ফাইন্ড আউট দ্য ইলেকট্রোনেগেটিভিটি অফ ক্লোরিন। ওকে, সো আমরা এখন এটা সলভ করব। ফার্স্ট অফ অল আমি যদি এখানে পাউলিংস ফর্মুলা যেটা আছে এই ফর্মুলা ইন্ট্রোডিউস করতে চাই, আমি পাউলিং ফর্মুলার কোনটা নিব, কিলো জোল পার মোলের ফর্মুলাটা নিব না কিলো ক্যালোরি পার মোলটা নিব, এইটা তোমাকে ফার্স্টে ডিসাইড করতে হবে। সো এটা ডিসাইড করার জন্য তুমি দেখবা এখানে কোন ইউনিটে মানটা দেওয়া আছে, এটা কি কিলো ক্যালোরি পার মোলে দেওয়া আছে না কিলো জোল পার মোলে দেওয়া আছে। তো তুমি বলবা ভাইয়া এখানে দেওয়া আছে কিলো ক্যালোরি পার মোল, তাহলে এখন কিলো ক্যালোরি পার মোল, কিলো ক্যালোরি পার মোল, এটা হচ্ছে এই ফর্মুলা, এটা হচ্ছে আমার এই ফর্মুলা, তাহলে এই ফর্মুলা নিতে হবে। তাহলে XA মাইনাস XB ইকুয়ালস টু 0.208 ইন্টু রুট ওভার ডেল্টা। তাহলে ফর্মুলা লিখে ফেলি, XA মাইনাস XB ইকুয়াল 0.208 ইন্টু রুট ওভার ডেল্টা। ঠিক আছে, এই যে আমি ফর্মুলা লিখে ফেললাম, XA মাইনাস XB ইকুয়ালস টু 0.208 ইন্টু রুট ওভার ডেল্টা। এখন আমাকে ডেল্টার ভ্যালু বের করতে হবে। ডেল্টার ভ্যালু কি ছিল? ডেল্টার ভ্যালু কি ছিল? ডেল্টার ভ্যালু ছিল বাইন্ডিং এনার্জি এক্সপেরিমেন্টাল মাইনাস বাইন্ডিং এনার্জি থিওরিটিক্যাল। তোমার কাছে অলরেডি এই যে এইখানে HCl এর যে বাইন্ডিং এনার্জি দেওয়া আছে, এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি এক্সপেরিমেন্টাল দেওয়াই আছে, এটা অলরেডি দেওয়াই আছে। ওকে, সো দেওয়াই আছে, এবং আরেকটা হচ্ছে থিওরিটিক্যালটা বের করতে হবে। তাহলে বাইন্ডিং এনার্জি থিওরি কিভাবে বের করব মনে আছে? বাইন্ডিং এনার্জি AA প্লাস বাইন্ডিং এনার্জি BB ডিভাইড বাই কি ছিল ভাইয়া মনে করো 2 ছিল। তাহলে এখন তুমি ঠান্ডা মাথায় এখানে বসায় দাও বাইন্ডিং এনার্জি AA, ক্লোরিন বা হাইড্রোজেন, এই যে এটাকে তুমি এভাবে ধরতে পারো, হাইড্রোজেন মানে তো হাইড্রোজেন হাইড্রোজেন এরকম, ক্লোরিন মানে কি ক্লোরিন ক্লোরিন, তাহলে তুমি এটাকে ধরতে পারো AA BB। ঠিক আছে, সো আমি আপাতত এটাকে হচ্ছে AA ধরতেছি, এটাকে ধরতেছি BB, এটাকে ধরতেছি AA আর এটাকে ধরতেছি কি BB। ঠিক আছে, ক্লোরিনকে আমি AA ধরলাম। ওকে, সো ক্লোরিনকে আমি AA ধরছি, তাহলে ক্লোরিনের বাইন্ডিং এনার্জি কত? 53 প্লাস 104 ডিভাইড বাই 2 হয়ে গেছে ভাই বাইন্ডিং এনার্জি থিওরিটিক্যাল, এটা বের করে ফেলছি। আর বাইন্ডিং এনার্জি এক্সপেরিমেন্টাল দেওয়াই আছে, তাহলে এখন তুমি ডেল্টার ভ্যালু পেয়ে গেছো, খুবই সহজ। তুমি দেখো এই যে ভ্যালু কিন্তু পেয়ে গেছো 53 প্লাস 104 ডিভাইড বাই 2, এটা হচ্ছে বাইন্ডিং এনার্জি থিওরিটিক্যাল, এটা পেয়ে গেছো। বাইন্ডিং এনার্জি এক্সপেরিমেন্টাল এটা দেওয়া আছে, কত দেওয়া আছে? 100। আর এটা কত পাইছো? এটা পাইছো তুমি 53 প্লাস 104 ডিভাইড বাই কত পাইছো? 2। তাহলে এখন ডেল্টা পেয়ে গেছো, মান বসাই দিই চলো। এখানে লিখবো হচ্ছে X ক্লোরিন, এ ধরছি ক্লোরিনকে, মাইনাস X হাইড্রোজেন, হাইড্রোজেন
ইকুয়াল 0.208। ডেল্টার মানটা এখান থেকে বের করে ফেলি, চলো। এইটার ভ্যালু আসবে, এখানে যদি তুমি বসাও, এখানের ভ্যালু আসবে 21.5। 21.5। আচ্ছা চলো আমরা একটু ক্যালকুলেশনটা দেখি ঠিকঠাক আছে কিনা, একটু চলো দেখি ঠিক আছে কি দেখি একটু। 100 মাইনাস 104 প্লাস 53 ডিভাইড বাই 2, 21.5, ঠিক আছে। সো এবার মানটা বসাই দিই, রুট ওভার এনে রুট ওভার 21.5, তাহলে রুট ইন্টু 0.208, এটা আসতেছে হচ্ছে 0.965। এবার একটা মজার কাহিনী কি জানো, তোমরা কিন্তু হাইড্রোজেনের ভ্যালুটা জানো অলরেডি। এটার ভ্যালুটা কত শিখাইছিলাম? 2.1, মনে করে দেখো 2.1 তুমি জানো। তাহলে এক্স ক্লোরিন ইকুয়াল 0.965 প্লাস 2.1। তাহলে চলো করি, প্লাস 2.1 3.064, এটাকে অ্যাপ্রক্সিমেটলি কি বলতে পারি? 3 বলতে পারি। এই যে দেখো আমার অ্যান্সার চলে আসছে। তাহলে দেখো ক্লোরিনের ইলেকট্রোনেগেটিভিটি চলে আসছে। আমরা কিন্তু যখন ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা বের করছিলাম তখন কিন্তু এটা প্রায় কাছাকাছি কত পাইছিলাম মনে করে দেখো, কার কাছাকাছি পাইছিলাম একটু দেখো, যাই কার কাছাকাছি পাইছিলাম, কার ক্লোরিন, সরি ক্লোরিন, এই যে এখানে শিখছিলাম ক্লোরিনের তড়িৎ-ঋণাত্মকতা কার কাছাকাছি পাইছিলাম? 3 এর কাছাকাছি। দেখো 3 এর কাছাকাছি আসছে, এবং আমরা যখন অঙ্কটা করছি দেখো এখানে আমার অ্যান্সারটা কি আসছে, অঙ্কটা কি আসছে? 3 এর কাছাকাছি আসছে। সো এই হচ্ছে আমার ব্যাপার আর কি। আশা করি সবাই এটা তোমরা বুঝতে পারছো যে কিভাবে কি করতে হয় এই অঙ্কটা। এটা যদি সবাই বুঝে থাকো বেশ ভালো লাগার কথা। আশা করি সবাই বুঝছো। এটা থেকে বোর্ডে বা অ্যাডমিশন টেস্টে খুব বেশি ম্যাথ আসার চান্সেস নাই, বাট আমি তাও দেখাইছি যে পাউলিং স্কেলের মাধ্যমে তুমি কিভাবে খুব সহজেই মৌলটা বের করতে পারো, কারো একটা তড়িৎ-ঋণাত্মকতা খুব সহজে বের করতে পারো। বাট এখানে একজন স্ট্যান্ডার্ড লাগে, স্ট্যান্ডার্ডকে ধরে তারপর করতে হয়, মানে একজন নোন ভ্যালু লাগে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে গেলে। সো এই হচ্ছে মোটামুটি কথা। সো দ্যাটস ইট, এই হচ্ছে আমাদের পার্ট 5। আশা করি সবাই সবকিছু সুস্থ সুন্দরভাবে বুঝতে পারছো। যদি না বুঝো আগের পার্টগুলো একটু ভালো করে দেখো, তারপর এটা দেখো, ইনশাল্লাহ সবাই সবকিছু বুঝে যাবা। সবাই সুস্থ থাকো, সুন্দর থাকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।